নমস্কার, সোমনাথবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসে আপনাকে স্বাগত। পঙ্কজবাবু এইমাত্র মেসেজ করেছেন উনি 5 মিনিট পর আসবেন। সেই জন্য আমি ক্লাসটা এখানেই শুরু করছি। হ্যাঁ আপনি আর পঙ্কজবাবুই তো নিয়মিত আসেন। বাকিরা তো মানে কখনো স্যার, আসেন, বাকিরা কখনো। বাকিরা স্যার হয়তো কোনো না কোনো হয়তো কারণে পড়াশোনা বা ইয়ের জন্য। আর স্যার একজন তো স্যার শুনেছিলাম স্যার পিএইচডি করছেন সংস্কৃতে। হ্যাঁ, যাদবপুর থেকে একদম। হ্যাঁ, তো তার ক্ষেত্রে তো স্যার মানে এটা কিছুই ফ্যাক্টর না, মানে আপনি যেগুলো করাচ্ছেন হয়তো সবই আগে থেকেই জানেন তিনি, তার জন্য হয়তো তিনি অ্যাটেন্ড করেন না। হতে পারে, হতে পারে। কিন্তু জানলে এখানে আবার অ্যাডমিশন নিশ্চয়ই নিতেন না। হ্যাঁ স্যার, তাও ঠিক স্যার, হ্যাঁ তাও ঠিক। যেহেতু এটা তো আপনাদের কোর্সের নামই হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ, তো আহ, নিশ্চয়ই সে যদি যেহেতু পিএইচডি করছে আর ল্যাঙ্গুয়েজের বেসিক যদি জানতো তাহলে অবশ্যই অ্যাডমিশন নিত না। সেটাও হয়তো তাদের কোনো কাজ আছে, ছাড়ুন না। যারা জয়েন করে না তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই। হ্যাঁ স্যার, আমরা হ্যাঁ। যেহেতু রেগুলার ক্লাসে আসি, তো যতক্ষণ না পঙ্কজবাবু আসছেন আমরা তাহলে আগের দিন যেটা পড়েছিলাম তার একটু হ্যাঁ স্যার, পুনরাবর্তন করা যাক। কি কি পড়েছিলাম আমরা? আমরা আগের দিন লকার দেখছিলাম, তাই তো? মনে পড়ছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ লকার। স্যার, লকার 10 প্রকারের। আর স্যার কেন হয়েছে সেটাও স্যার সুন্দর করে বুঝিয়ে দিন স্যার। কারণ স্যার পাতঞ্জল মুনি বলেছিলেন লটাই নেওয়া হয়, ওই হুম। লট, রিট, লোট সব থেকে শুধুমাত্র হলন্ত ওটা নেওয়া লকার। হয়। হুম। সেই কারণে এর নাম হয়েছে লকার, এগুলো বলে দিয়েছিলেন লকার। স্যার। হুম। এবং প্রতিটা যে লকার তার আলাদা আলাদা অর্থ আছে। লট লকারের অর্থ হচ্ছে বর্তমান কাল। লিড লকারের অর্থ হচ্ছে পরোক্ষ, অনদ্যতন, ভূতকাল। যেটা পরোক্ষ, অদ্যতন নয় এবং ভূতকাল সেরকম অর্থ বোঝাতে লিড। তারপর হচ্ছে লুট। লুটের জন্য বলা হয়েছিল কি? অদ্যত আহ, অদ্যতন, অনদ্যতন, ভবিষ্যৎ। আচ্ছা, তারপর হচ্ছে লিট। লিট হচ্ছে অদ্যতন, ভবিষ্যৎ। তারপর হচ্ছে লং। লং বলা হয়েছিল অনদ্যতন, প্রত্যক্ষ, ভূতকাল। তারপর হচ্ছিল লুং। লুং হচ্ছে অদ্যতন, ভূতকাল, যেটা আজকের অতীত সেটা লুং। তারপর হচ্ছিল বিধলিং। বিধলিং বিধি প্রভৃতি ছটা যে অর্থ সেই অর্থগুলোই হয়। বিধি প্রভৃতি ছটা অর্থ কি কি সেগুলো আমরা দেখেছিলাম। বিধিহি প্রেরণম, কাউকে, বয়সে ছোট কাউকে কোনো কাজ করার জন্য প্রেরণা দেওয়াকে বিধি বলা হয়। তারপর হচ্ছে নিমন্ত্রণম আবশ্যকে কর্তব্যে অবশ্য নিয়ততয়া নিয়োগকরণম, মানে হচ্ছে যেই কাজটা অবশ্যই করা উচিত সেই রকম কোনো কাজে কাউকে প্রেরণা দেওয়া। আমন্ত্রণম কামচারানুজ্ঞা, অর্থাৎ ইচ্ছাবশত ভ্রমণ করা। মানে কেউ যদি কোনো কাজ করতে চায় সেরকম কাউকে প্রেরণা দেওয়া হলে তাহলে সেটা হচ্ছে আমন্ত্রণ। অধিষ্ঠ। অধিষ্ঠ হচ্ছে কি? সৎকার পূর্বক কাউকে কোনো কিছু আবেদন করা বা প্রেরণা দেওয়া। যেমন হচ্ছে গুরুর কাছে গিয়ে আহ, আমার পুত্রকে পড়ান, এরকম যে আবেদন বা অধিষ্ঠ। সম্প্রশ্ন হচ্ছে কি? কোনো কিছু নিশ্চয় করবার জন্য যে প্রশ্ন, অর্থাৎ ভাত খাবো নাকি রুটি খাবো, অঙ্ক করব নাকি ইংরাজি পড়বো, ঠিক আছে, আহ স্কুলে যাব নাকি পড়তে যাব, এই রকম যে সম্প্রশ্ন, এরকম হলেও বিধিলিঙ্গ লকার হয়। আর প্রার্থনা মানে তো আমরা বলেইছিলাম কি, ঠিক আছে, বিধিলিঙ্গ। আশীর্লিঙ্গ হচ্ছে শুধুমাত্র আশীর্বাদ অর্থে হয়। হুম। আর লোট লকার যেটা, সেটা আমরা দেখেছিলাম কি বিধিলিঙ্গের যে ছটা অর্থ সেই ছটা অর্থেও হয়, আবার আশীর্লিঙ্গের যে আশীর্বাদ অর্থ সেই অর্থেও হয়। আর শেষে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কখন হয় সেটা আমরা আগের দিন দেখিনি, সেটা বলেছিলাম যে পরের দিন আমরা যখন দেখব তখন লিঙ্গটা ভালো করে দেখে নেব। ঠিক আছে, কারণ লিঙ্গে একটু বিশেষ করে জিনিস বলার আছে। ঠিক আছে, এগুলো সব মনে পড়েছে আপনার? স্যার আহ, আমরা স্যার লেভেল 1-এ বিধি লিঙ্কটা শিখেছিলাম স্যার, উচিত অর্থে বলা হয়, হুম মানে হুম হুম। উচিত অর্থে ব্যবহার হয়।
আর স্যার আপনি স্যার বললেন যে বিধিলিঙ্গ হচ্ছে স্যার ওই বিধি, তারপর 6টা অর্থে ব্যবহার করা হয় বললেন। হুম তো দেখুন, তাহলে স্যার এই যে উচিত ছটা অর্থ। অর্থ আছে, হ্যাঁ আমি বলি, এই যে ছটা অর্থ আছে এগুলোরও কিন্তু আলটিমেট যদি দেখতে যান, ঠিক আছে, উচিত অর্থই আলটিমেট কিন্তু এসে যায়। যেমন ধরুন, আমি কাউকে বলছি তুমি কাজটি করো, অবশ্যই করো, মানে কি তার অবশ্যই সেই কাজটা করা উচিত। ঠিক আছে, কাউকে আমি বলছি, নিমন্ত্রণ করছি যে আপনি আমার মেয়ের বিবাহতে আসুন, তাহলে আমি তাকে কি বলছি, অবশ্যই তার আসা উচিত। ঠিক আছে, যদি আমন্ত্রণ করছি ধরুন, ঠিক আছে, অবশ্যই নয়, কিন্তু যেহেতু বলছি সেহেতু উনি চাইলে করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, কিন্তু যদি চান তাহলে করা উচিত। ঠিক আছে, অধিষ্ঠ যদি ধরুন, তাহলে যেহেতু আমি তার কাছে গিয়ে, কারোর কাছে গিয়ে নত হয়ে নিজেরকে ছোট করে পড়াবার জন্য আবেদন জানাচ্ছি, ঠিক আছে, তাই তার যদি বিশেষ কোনো সমস্যা না থাকে, তাহলে তার কি করা উচিত, অবশ্যই যে প্রার্থনা করছে তার ছেলেকে পড়ানো উচিত, বা যা হোক কিছু হোক। ঠিক আছে, সম্প্রশ্ন হলে অবশ্যই যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার একটা উত্তর দেওয়া উচিত। এরকম ভাবে দেখতে গেলে প্রতিটার কিন্তু আলটিমেট উচিতার্থই কি হচ্ছে, আহ, বোঝানো হচ্ছে। ঠিক আছে, বিশেষভাবে কিন্তু উচিতার্থই বোঝানো হচ্ছে, তাই তো সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, একরকম ভাবে হচ্ছে স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার, একটা জিনিস জিজ্ঞেস করছি স্যার, লোড যেটা লোডটা হুম। স্যার আমরা আগের বার যখন করেছিলাম তখন বলা হয়েছিল অনুমতি, তারপর স্যার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা হয় মানে হ্যাঁ, আদেশ, অনুরোধ, অনুমতি, এই সব ক্ষেত্রে লোড ব্যবহার করা হয়। দেখুন, বিধি মানে কি, প্রেরণম, প্রেরণম মানে কি আদেশ দেওয়া। ঠিক আছে, তারপর হচ্ছে অধিষ্ঠ মানে কি, কারোর কাছে গিয়ে সৎকার পূর্বক কোনো কিছুর প্রার্থনা করা, তাহলে সেটা হচ্ছে কি অনুজ্ঞা, বা কিছু চাওয়া। ঠিক আছে, তাহলে আপনি যেই অর্থগুলো ওখানে আপনাদের কেন ওই অর্থগুলো বলা হয়েছিল, শুধু আপনাদের বলা হয় না, আমরা সকলেই জানি যে লং মানে হচ্ছে অতীতকাল, লোট মানে হচ্ছে বিধি আর অনুজ্ঞা। ঠিক আছে, বিধিলিঙ্গ মানে হচ্ছে উচিত। এই অর্থগুলো কেন বলা হচ্ছে, আর আমরা এখন যেই অর্থগুলো দেখছি এই অর্থগুলো বিশেষ করে কেন বলা হচ্ছে, তো বিধিলিঙ্গের যে আদেশ আর অনুজ্ঞা অর্থটা বলা হচ্ছে সেটা কিন্তু ওই, সরি, লোটের যে আদেশ আর অনুজ্ঞা কথাটা বলা হচ্ছে, আমরা এখন কি দেখলাম যে বিধিলিঙ্গ যেই অর্থগুলোতে হয় লোটও সেই অর্থে হয়। তাহলে বিধিলিঙ্গের প্রথম যে অর্থ বিধি, তার আমরা অর্থ দেখেছিলাম সংস্কৃতে প্রেরণাম। ঠিক আছে, প্রেরণা দেওয়া বা কোনো কিছু করার জন্য বিশেষভাবে আদেশ দেওয়া। তাহলে এই অর্থটাকে মনে রেখে কিন্তু বিধিলিঙ্গের অর্থ কি, লোটের অর্থ কি বলা হয়, আদেশ দেওয়া। যেহেতু বিধিলিঙ্গের অর্থেই লোট লকারও হয়, সেই জন্য বিধিলিঙ্গের যেমন আদেশ, অনুজ্ঞা ইত্যাদি অর্থ আছে, লোটেরও ওই একই অর্থ হচ্ছে। ঠিক আছে সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম স্যার, প্রশ্ন করতে যাচ্ছিলাম যে বিধিলিং আর লোডটা অনেকটা একই লাগছে স্যার, এইটাই একই। বলতে চাচ্ছিলাম হ্যাঁ, যে হ্যাঁ। বেশ খানিকটা যেমন ওটা উচিতার্থে বলা হচ্ছে ঠিকই বিধিলিংকে, কিন্তু স্যার ওটা আবার লোটের মতোই অনেকটা। সেটাই বলছিলাম স্যার, আপনি যেটা বললেন যে বিধি শব্দের অর্থ প্রেরণ করা, হুম, প্রেরণ হুম, থেকে হুম, আসছে, তো আদেশ হুম, করাটা যেমন লোটে বলা হচ্ছে, সেটা আবার বিধিলিঙ্গেও মানে অনেকটা ক্লোজ হচ্ছে, এটাই বলতে হুম, চাইছিলাম স্যার। হুম, হুম, হুম। হুম। স্যার তাহলে স্যার এই বিজলিং আর লোড কখন বিজলিং ব্যবহার করবো আর কখন লোড ব্যবহার করবো? আপনি বিধিলিং এর জায়গায় বিধিলিং এর যখন অবশ্যই প্রশ্ন আসবে তখন বিধিলিঙ্গ ব্যবহার করতে পারেন, লোটও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যখন এই রকম কন্ডিশন আসবে যে বিধিলিঙ্গ কিংবা লোট, ঠিক আছে, তখন আপনি বিধিলিঙ্গ ব্যবহার করতে পারেন, আবার লোটও ব্যবহার করতে পারেন। আবার একইভাবে আশির লিঙ্গ অর্থেও যেহেতু লোট লকার হয়, তাই আপনি লোট লকারও ব্যবহার করতে পারেন, আশির লিঙ্গ লকারও ব্যবহার করতে পারেন। যেমন কি ভবতাম মঙ্গলম অস্তু, ঠিক আছে, বা তব মঙ্গলম অস্তু। ঠিক আছে, কল্যাণম অস্তু বলা হয়, কল্যাণম অস্তু মানে কি কল্যাণ হোক।
তাহলে দেখুন এখানে আসলে আশীর্বাদ করা হচ্ছে কিন্তু অস্তু বলা হচ্ছে, অস ধাতু লোট লকারে কিন্তু অস্তু রূপ হয়। আবার মঙ্গলম ভূয়াৎ বা কল্যাণম ভূয়াৎ এরকম আশীর্লিং ভূ ধাতুর আশীর্লিংও ব্যবহার করা যায়। ঠিক আছে, তাই হয় আপনি বিধিলিং অথবা লোট অথবা আশীর্লিং অথবা লোট যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয় যে কখন লোট ব্যবহার করবেন কখন বিধিলিং ব্যবহার করবেন, কারণ কি লোটের অর্থ বিধিলিং আর আশীর্লিং এর অর্থের সমান। ঠিক আছে, তাই বিশেষভাবে মানে আর এটা কেন বলা হচ্ছে যে বিধিলিঙ্গ ব্যবহার করতে পারেন আর লোটও ব্যবহার করতে পারেন, তার আর একটা মেন কারণ হচ্ছে কি এই যে লকারগুলো বিধিলিং আশীর্লিং লোট আর লিং এগুলোর দ্বারা কিন্তু বিশেষভাবে ক্রিয়ার কোনো কালকে বোঝানো হয় না। সেটা আমি প্রথম দিন আগের দিন যখন বলেছিলাম তখন একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, হয়তো আপনাদের মনে থাকবে, যে যে ছটা লকার আছে তার মধ্যে চারটে লকার আছে যেগুলোর দ্বারা সাক্ষাৎ ক্রিয়ার কাল বোঝানো হয় না। ঠিক আছে, সেই চারটে লকার কি কি? লোট লকার, বিধিলিং লকার, আশীর্লিং লকার। দেখুন এগুলোর দ্বারা কিন্তু ক্রিয়ার কাল বোঝানো হয় না, তাহলে কি বোঝানো হয়? ক্রিয়ার দশা। ঠিক আছে, এখন দশা বোঝাবার জন্য আপনি বিধিলিং এর জায়গায় লোটও প্রয়োগ করতে পারেন অথবা লোটের জায়গায় বিধিলিঙ্গ প্রয়োগ করতে পারেন, কারণ কি বিধিলিং এর যেই অর্থ সেই অর্থেই লোট লকারও প্রয়োগ করা হয়, আবার আশীর্লিং এর যেই অর্থ সেই অর্থে লোট লকারও প্রয়োগ করা হয়। ঠিক আছে, কিন্তু লিং লকারের অর্থটা একটু সম্পূর্ণ আলাদা, সেই জন্য লিং লকার আবার এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায় না। বুঝতে পেরেছেন পঙ্কজ বাবু? এখন স্পষ্ট হয়েছে কিছুটা? হ্যাঁ স্যার, তাহলে স্যার বদতু আর যদি হুম বদে আমরা কি হুম আমরা আপনি আপনি বলুন হুম হুম দুয়ের বলা হয় তাহলে বদতু হ্যাঁ, যদি আপনি বলি তাহলে আপনি বদাতেও বলুন। বলতে পারেন অথবা বদেতেও বলতে পারেন, দুটোই বলতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে স্যার ঠিক সম্রাট আছে বাবু? স্যার। হ্যাঁ স্যার, দুটোরই অর্থ একই, ক্লোজ স্যার, হ্যাঁ, খুবই ক্লোজ। তো ক্লোজ দুটোই কি ব্যবহার করলে একই একই, মানে বিধিলিং এর যেই অর্থ লোটেরও সেই অর্থ, আশীর্লিং এর যে আশীর্বাদ অর্থ লোটেরও সেই অর্থ। অর্থাৎ বিধিলিং আশীর্লিং এর মিলিয়ে যে সাতটা অর্থ হচ্ছে, লোটের অর্থ হচ্ছে সেই সাতটাই, লোটের বিশেষ করে আলাদা কোনো অর্থ নেই। হ্যাঁ, আগের দিন স্যার আপনি যেরকম বোঝাচ্ছিলেন যে লং লকার, লিড লকার আমরা লং হিসেবে ব্যবহার করে ফেলি, কিন্তু ব্যাকরণগত দিক দিয়ে হ্যাঁ, আহ, দেখতে গেলে লং এর ক্ষেত্রে লংই সূত্র ব্যবহার করা ভেদ আছে। উচিত। হুম, হ্যাঁ, লিড ব্যবহার সেটা করা এইরকম স্যার, এইখানে কোনো ব্যাপার নেই যে না 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 না, ব্যাকরণগত ভাবে লোট ব্যবহারও করতে পারি, বিধিলিঙ্গ বিধিলিঙ্গ ব্যবহার, ব্যবহার করতে ব্যাকরণগত পারে। ভাবে দুটোই উভয়ই ঠিক। উচিত উচিত একদম, কোনো ভুল নেই সেখানে, কোনো ভুল নেই। স্যার তাহলে স্যার এই কোশ্চেন যদি করি হুম ভিন্ন রকমের কোশ্চেন, জয়তী আর জয়তু, হুম, স্যার জয়তু তো স্যার প্রার্থনা করছি তাই না, জয়তী স্যার কি কি করছি? ওটা তো লট লকার। হ্যাঁ স্যার রটটা বুঝলাম স্যার, এখানে জয়তু মানে প্রার্থনা করছি আর হ্যাঁ, জয়তী মানে এটা কি বোঝাচ্ছে তাহলে? আহ জয়াতি তখনই ব্যবহার করা হয় যখন কেউ কোনো কিছুতে জয়লাভ করছে, আর প্রার্থনা যখন করছেন তখন প্রার্থনার্থে ওখানে বিধিলিং লকার হয়েছে। ঠিক আছে, বিধিলিং এর ছটা লকারের অর্থের মধ্যে একটা অর্থ আছে কি প্রার্থনা, তাই তো? এই যে প্রার্থনা একটা আছে। ঠিক আছে, তো জয়তু যখন বলা হচ্ছে অর্থাৎ আপনার জয় হোক। ঠিক আছে, আপনার জয় হোক এরকম প্রার্থনা করা হচ্ছে, সেই জন্য ওখানে প্রার্থনার্থে বিধি লোট লকার জয়াতু। বুঝতে পেরেছেন? অথবা জয়েত, জয়েতও বলতে পারেন, সেটার অর্থেও কি হবে? জয় হোক, আপনার জয় হোক। তখনও প্রার্থনার্থে, তখন কিন্তু বিধিলিং। ঠিক আছে, রূপের পার্থক্য দেখে আপনাকে বুঝতে হবে যে বিধিলিং আছে না লোট আছে, আসলে কিন্তু অর্থগত পার্থক্য লোট আর বিধিলিং এর বিশেষ কোনো পার্থক্য নেই অর্থগত দিক থেকে। ঠিক আছে। স্যার ক্লিয়ার। হুম, সোমনাথ বাবু?
হ্যাঁ স্যার, আর এই যে 6টি স্যার সামনে দেখতে পাচ্ছি, হুম এটা স্যার বিধিলিঙ্গেই ব্যবহার করা যেতে পারে, তার জন্য লোট, এখানে দেওয়া। আবার স্যার লোটেও তাহলে ব্যবহার করতে পারি। হ্যাঁ লোটেও লোটেও। হ্যাঁ, ঠিক আছে। এটা একটু পর বলা হবে আপনাদের যে বিধিলিঙ্গ এর যা যা অর্থ সেই সেই অর্থেই লোট লকারেরও ব্যবহার করা হয়। ঠিক আছে। তো ছিল যে দশা যেগুলো বোঝায়, ঠিক আছে, বিধিলিং লকারাঃ ইষ্টার্থে সম্প্রশ্নার্থে প্রার্থনার্থে চ ভবতি। তাই বিধিলিঙ্গ লকার এই 6টা অর্থে হয়। বিধি একটা, 2 নম্বর হচ্ছে নিমন্ত্রণ, 3 নম্বর হচ্ছে আমন্ত্রণ, 4 নম্বর হচ্ছে অধিষ্ঠ, 5 নম্বর হচ্ছে সম্প্রশ্ন, আর 6 নম্বর হচ্ছে প্রার্থনা। এই 6টা অর্থে কি হয়? বিধিলিঙ্গ লকার। আশের লিঙ্গ লকার হচ্ছে শুধুমাত্র আশীর্বাদ অর্থে, কিন্তু লোট লকার দেখুন আশিহি অর্থে, অর্থাৎ আশির লিঙ্গের যেটা অর্থ সেই অর্থেও হয়, বিদ্যার্থে, নিমন্ত্রণার্থে, আমন্ত্রণার্থে, অধিষ্ঠার্থে, সম্প্রশ্নার্থে, প্রার্থনার্থে চ ভবতি। ঠিক আছে, তাহলে লোট লকার 7টা অর্থেই হয়, আশির লিঙ্গ লকার একটা অর্থে হয়, বিধিলিঙ্গ লকার 6টা অর্থে হয়। স্পষ্ট হয়েছে এটা? হ্যাঁ, এবার স্যার একদম ক্লিয়ার স্যার। হ্যাঁ, কিন্তু আশীর্বাদ অর্থে কিন্তু কখনো বিধিলিঙ্গ লকার হবে না। ঠিক আছে, কিন্তু লোট লকার হবে, কারণ আশীর্বাদ অর্থ শুধুমাত্র আশির লিঙ্গ আর লোটেরই অর্থ। ঠিক আছে, বিধি ইত্যাদি যে অর্থ সেগুলো কিন্তু আশির লিঙ্গের নয়, সেটা হচ্ছে বিধিলিঙ্গ আর লোটের। ঠিক আছে, মানে আশির লিঙ্গ আর বিধিলিঙ্গ দুটোর কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা, কিন্তু লোট বিধির ক্ষেত্রেও খাপ যাবে, আবার আশির লিঙ্গের ক্ষেত্রেও যাবে। ঠিক আছে। স্যার, হ্যাঁ আমাদের আগের ক্লাসে 5টা লকার বিশেষ করে পড়ানো হয়েছিল। তাহলে হুম কি স্যার এই কারণেই যে বিধি আর লোট লকারটা করানো হয়েছিল, আসির লিঙ্গ বিধি লিঙ্গটাও করানো হয়েছিল উচিতার্থে, যেটা আসির লিঙ্গটা নতুন শুনছি। তো স্যার এই বিধি লিঙ্গ আর আসির লিঙ্গ দুটোই লোটে চলে আসে, তাহলে লোটটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা উভয়েই ব্যবহার করতে পারবো, আসির লিঙ্গেও ব্যবহার করতে পারবো, বিধি লিঙ্গেও ব্যবহার করতে পারবো। সেই কারণেই কি স্যার লোটটাকে মানে পড়তে বলা হয় জোর দিয়ে? হুম 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 লোডটা ওই জন্যই বলা হয় যাতে দু রকমই হয়। ঠিক আছে, একটু ধরবে। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনাদের লোডটা এই জন্যই বলা হয়েছিল যাতে আমি বলি বিধিলিঙ্গ লকার আর আশির লিঙ্গ লকারের কিন্তু তুলনামূলকভাবে রূপগুলো লোড লকারের থেকে কঠিন হয়। ঠিক আছে, সেই জন্য কি হয়, যখন আপনাদের যে 5টা লকার শেখানো হয় সেখানে লোড লকারটা এই জন্যই শেখানো হয় যে আশির লিঙ্গের রূপগুলো একটু মুখস্থ করতে ক্লিষ্ট হয়। ঠিক আছে, এখন ওই আশির লিঙ্গের যেই অর্থে প্রয়োগ হয় সেই অর্থে লোড লকারেরও প্রয়োগ হয়। তাহলে লোড লকারের রূপগুলো যদি আপনারা সহজেই মুখস্থ করতে পারেন তাহলে দু রকমই কাজ হয়ে যাচ্ছে। সেই জন্যই লোড লকারের রূপগুলোই মুখস্থ করানো হয়। এটা সোমনাথ বাবু একদম ঠিকই বলেছেন। ঠিক আছে, যেহেতু ফার্স্ট লেভেলে 5টা লকার পড়ানো হয়, আর যদি ফার্স্ট লেভেলেই 10টা লকার পড়ানো হয় এবং 80 লিঙ্ক মুখস্থ করতে বলা হয়, মুখস্থ করতে পারবেন না কেউ, কারণ 80 লিঙ্গের রূপগুলো একটু মানে সাধারণত কি দেখি আমরা বিধিলিঙ্গের রূপের প্রায় অনেক ধাতুর রূপের সঙ্গেই সামঞ্জস্য আছে। ঠিক আছে, লট লকারেও সামঞ্জস্য থাকে, লং লকারেও সামঞ্জস্য থাকে, আপনার লিট লকারেও সামঞ্জস্য থাকে। ঠিক আছে, লং লকারেও সামঞ্জস্য থাকে, কিন্তু বিধিলিঙ্গ আশের লিঙ্গ যেই রূপগুলো হয় সেগুলো কিন্তু একটা ধাতুর সঙ্গে আর একটা ধাতু সবসময় মিলবে এরকম কোনো ব্যাপার নেই। প্রতিটা ধাতুর আলাদা আলাদা রূপ হতে পারে। সেই জন্য লিট লকারের ক্ষেত্রেও কিন্তু সেম। তাই লিট, আশের লিঙ্গ, বিধিলিঙ্গ এই সমস্ত রূপগুলো একটু ক্লিষ্ট, একটু কঠিন, সেই জন্য প্রথম স্তরে এই রূপগুলো খুব সহজে মুখস্থ করানো হয় না। কিন্তু ওই বিধিলিঙ্গ আর আশির লিঙ্গের অর্থেই যেহেতু লোট হয় তাই লোটটা মুখস্থ করিয়ে দেওয়া হয়,
আর রূপটাও যেহেতু অনেকটা সহজ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে সোমনাথ বাবু, তাহলে আমরা আগাই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, এরপর বলা হচ্ছে ক্রিয়াতিপত্যার্থে লিং হয়। ক্রিয়াতিপত্যার্থে লিং, ক্রিয়াতিপত্তি অর্থটা কি সেটা আগে দেখে নেওয়া হোক, তারপর যেগুলো আরেকবার আছে সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তো বলা হচ্ছে ক্রিয়াতিপত্তি অর্থ হচ্ছে সেরকম একটা অর্থ যখন একটি ক্রিয়া না হওয়ার জন্য আরেকটি ক্রিয়াও হয়নি, এইরূপ অর্থ বোঝালে কার্যকরণ ভাবে বিধিলিঙ্গ না হয়ে তৎস্থানে দুই ক্রিয়ার উত্তরেই লিং লকার হয়। ঠিক আছে, ধরুন এরকম একটা অর্থ বোঝানো হচ্ছে যেখানে বলা হচ্ছে যে আজ যেহেতু বিদ্যালয়ে যায়নি, তাই বিদ্যালয়ে যেটা পড়ানো হয়েছে সেটা আমি জানতে পারিনি। ঠিক আছে, যদি বিদ্যালয়ে যেতাম তাহলে জানতে পারতাম, এই রকম যখন অর্থ বোঝানো হবে। ঠিক আছে, যদি বৃষ্টি হতো তাহলে ভালো ফসল হতো। হুম, যদি ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে আজকে একটা চাকরি করতাম। যদি আহ পয়সা জমাতাম তাহলে একটা ভালো বাড়ি করতে পারতাম। ঠিক আছে, যদি একটা ভালো বাড়ি করতে পারতাম তাহলে একটু ভালো জায়গায় থাকতে পারতাম। তো দেখুন, আহ এর দ্বারা কি বোঝানো হচ্ছে, এরকম যে সমস্ত অর্থগুলো বলা হচ্ছে বাক্যগুলো, এগুলোর দ্বারা আলটিমেট কি অর্থ বোঝানো হচ্ছে, ভালো পড়াশোনা করিনি তাই চাকরি পাইনি। ঠিক আছে, ভালো বৃষ্টি হয়নি তাই ফসল হয়নি। যদি ভালো বৃষ্টি হতো তাহলে ফসল হতো, এর দ্বারা কি বোঝানো হচ্ছে, ভালো বৃষ্টি হয়নি তাই ফসলও ভালো হয়নি। ঠিক আছে, তারপর যদি টাকা জমাতাম তাহলে ভালো বাড়ি করতাম, আসলে কি বোঝানো হচ্ছে, আমি তাহলে টাকা জমাইনি তাই বাড়িও করতে পারিনি। ঠিক আছে, তাহলে দেখুন একটি ক্রিয়া হচ্ছে না বলে আরেকটি ক্রিয়াও কি হচ্ছে না, সম্পন্ন হচ্ছে না। এইরূপ যখন অর্থ বোঝানো হবে তখন সেটাকে ক্রিয়াতিপত্তি অর্থ বলা হচ্ছে। ক্রিয়াতিপত্তি অর্থ কি তাহলে বুঝতে পেরেছেন? আকাশে যদি মেঘ থাকতো তাহলে বৃষ্টি হতো, তাহলে এর দ্বারা কি বোঝানো হচ্ছে, যে মেঘ ছিল না তাই বৃষ্টিও হয়নি। তাই তো, এটাই বোঝা যাচ্ছে সোমনাথ বাবু। হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম, পঙ্কজ বাবু ক্রিয়াতিপত্তি অর্থ বুঝতে পেরেছেন? উদাহরণ দেখানো হ্যাঁ স্যার, হবে, হ্যাঁ এখন স্যার, জাস্ট অবশ্যই আমি স্যার। বলি। হ্যাঁ, যেমন ধরুন, যেমন সুবৃষ্টিঃ চেত অভবিষ্যৎ, যদি ভালো বৃষ্টি হতো তদা সুভিক্ষাম অভবিষ্যৎ, তাহলে ভালো ভিক্ষা পাওয়া যেত। এখন দেখুন, বৃষ্টি ভালো হলে ফসল ভালো হবে, ফসল ভালো হলে ভিক্ষুকেরা ভিক্ষা চাইতে এলে দিতে হাত কাঁপবে না। ঠিক আছে, কিন্তু যদি ধরুন ফসলই ভালো হলো না, তাহলে সেখানে আবার যদি ধরুন সারা বছর আপনার 2 বস্তা ধান লাগে কিন্তু বৃষ্টি হয়নি বলে আপনার 1 বস্তা ধান হয়েছে, আপনি জানেন ওই 1 বস্তা ধান দিয়ে আপনাকে সারা বছর চালাতে হবে। এখন সেখানেও যদি ভিখারি এসে ভিক্ষা চায়, আপনি তাকে কতটা ভিক্ষা দেবেন? অল্প, একদম মানে নিয়ম রক্ষার্থে যেইটুকু দেবার সেইটুকু ভিক্ষা আপনি দেবেন। ঠিক আছে, কিন্তু ধরুন আপনার 2 বস্তা ধানে সারা বছর চলে যায়। ঠিক আছে, ভালো বৃষ্টি হয়েছে বলে 4 বস্তা ধান হয়েছে, তাহলে আপনি কি করবেন? ভিখারি এলে ভিক্ষুককে আপনি মন খুলে দান করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, সুবৃষ্টিঃ চেত অভবিষ্যৎ, যদি ভালো বৃষ্টি হতো তদা সুভিক্ষাম অভবিষ্যৎ, তাহলে ভালো ভিক্ষা পাওয়া যেত। তাহলে এর দ্বারা কি বোঝানো হচ্ছে, ভালো বৃষ্টি হয়নি তাই ভিক্ষাও ভালো পাওয়া যায়নি। ঠিক আছে, এই বাক্যটির অর্থ হলো, যদি ভালো বৃষ্টি হতো তাহলে ভালো ভিক্ষা পাওয়া যেত। ভালো বৃষ্টির কারণে ফসলাধিক্য হওয়ার ফলে অতি সহজেই ভালো ভিক্ষা পাওয়া যায়। আর ভালো বৃষ্টি না হলে ফসলের অভাবে অতি সহজে ভিক্ষা পাওয়া যায় না। তাই বৃষ্টি হওয়ারূপ কারণের উপরে সহজে ভিক্ষা প্রাপ্তিরূপ কাজ নির্ভর করছে। সুবৃষ্টির কারণ, তার ফল হলো সুভিক্ষ। সুবৃষ্টিরূপ কারণ ঘটেনি তাই সুভিক্ষরূপ কার্যও ঘটতে পারেনি। ঠিক আছে, তাহলে কার্য কারণ, একটা কার্য আর একটা কারণ। কারণ যদি থাকে তাহলে কার্য অবশ্যই হবে। ঠিক আছে, যদি ধরুন মাটি থাকে তাহলে অবশ্যই ঘট হবে, কিন্তু মাটি না থাকলে ঘট কি দিয়ে তৈরি হবে? এখন যদিও প্লাস্টিকের ঘট হয়,
ঠিক আছে, কিন্তু মাটির ঘট যদি আমরা বলি আর মাটিই না থাকে তাহলে মাটির ঘট উৎপন্ন হতে পারবে না, তাই কারণ না থাকলে কার্যও হবে না। ঠিক আছে, এখন ভালো ভিক্ষার রূপ যে কাজ, তার কারণ হচ্ছে কি ভালো বৃষ্টি। এখন ভালো বৃষ্টিরূপ কারণ যেহেতু হয়নি, তাই ভালো ভিক্ষারূপ যে কাজ সেটাও হয়নি। ঠিক আছে, সুবৃষ্টিরূপ কারণ যেহেতু হয়নি, তাই সুভিক্ষারূপ কাজও হয়নি। তাই এখানে কার্জন কারণ ভাব থাকার সত্ত্বেও বিধিলিঙ্গ না হয়ে তার স্থানে দুটি ক্রিয়ার উত্তরই লিঙ্গ লকার হয়েছে। আর একটা বিষয়, লিঙ্গ লকার যখন হবে তখন কিন্তু একটাই বাক্যে সবসময় দুটো ধাতু থাকবে। ঠিক আছে, এবং দুটো ধাতু থেকেই লিঙ্গ লকার হবে। যেমন দেখুন এখানে অভবিষ্যৎ, এটা হচ্ছে ভূ ধাতুর লিঙ্গ লকার, এখানেও ভূ ধাতুর লিঙ্গ লকার আছে। ঠিক আছে, সুবৃষ্টিশ্চেদ অভবিষ্যৎ তদা সুভিক্ষাম অভবিষ্যৎ। এখন যদি বলি আমি যদি ভালো পড়তাম তাহলে আমি ভালো নাম্বার পেতাম। अहम यदि अपठिष्यम तदा उत्तमम अंकम অলপ্স্যামা, ভালো নাম্বার পেতাম। লব ধাতু যেহেতু আত্মনেপদ, তাই অলপ্স্যামা এরকম রূপ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? রূপগুলো এখন কখন কি চেঞ্জ হচ্ছে সেটা আপনারা কিছু রূপ দেখলে বুঝতে পারবেন, কিন্তু আসলে ক্রিয়াতিপত্তি অর্থ কি, কোন অর্থে লিঙ্গ লকার হয় সেটা বুঝতে পেরেছেন? পঙ্কজ বাবু, সোমনাথ বাবু, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন হ্যাঁ পঙ্কজ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, তাহলে এবার আমরা, ঠিক আছে, লকার, তাহলে লকার হচ্ছে সাধারণত 10টা, তার মধ্যে লট লকার হচ্ছে বর্তমান কালে, লং লকার হচ্ছে সামান্য ভূতকাল, লিট লকার হচ্ছে পরোক্ষ ভূতকাল, লং লকার হচ্ছে অনদ্যতন ভূতকাল। ঠিক আছে, লকারাৎ তিং প্রভৃতায়াহ প্রত্যয়াহ ভবন্তি, সেই লকার থেকে তিং প্রভৃতি যেই সমস্ত প্রত্যয় সেগুলো হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আসলে দেখুন আমরা ধাতুরূপকে যে তিঙন্ত বলছি, ধাতুর পর প্রথমে কিন্তু লকার হয়। ঠিক স্যার আছে, একটু, স্যার বলুন বলুন বলুন। স্যার এই জন্য যে চারটা ইয়ের যে বিধিলিঙ্গ বা আশ্রয়লিঙ্গ, এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে হবে। এখন যদি স্যার হুম, এই যে লুং, লং লকার, লিট লকার, এগুলোর মধ্যে যদি আমরা লিঙ্গের জায়গায় লট ঢুকে লং ঢুকে দিই, কোনো সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে সমস্যা আছে। কারণ কি, ওখানে আমি প্রথমেই বলেছি ওগুলোর দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ লং, লিং, লং, তারপর হচ্ছে লুং, তারপর হচ্ছে লিট, এগুলো ডাইরেক্ট কি করছে, ক্রিয়ার কালকে নির্দেশ করছে। কিন্তু আশির লিং, বিধিলিং, লোট, লিং, এগুলো কিন্তু ডাইরেক্ট ক্রিয়ার কালকে বোঝাচ্ছে না। ঠিক আছে, ওগুলো হচ্ছে ক্রিয়ার একটা দশাকে বোঝাচ্ছে। তাহলে স্যার রামচন্দ্র বনে গিয়েছিলেন, এটা হ্যাঁ, তাহলে অগচ্ছত বলা যাবে না, তাই না স্যার? না 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 না, আপনি বললে, এখন যদি আপনি বলেন যে আমি তো অতীত, অনদ্যতন হোক, অদ্যতন হোক, পরোক্ষ হোক, প্রত্যক্ষ হোক, যাই হোক না কেন, আমি তো অতীত কালকে বোঝাচ্ছি, তাই আমি লং ই প্রয়োগ করব। এখন আপনি যদি বলপূর্বক ওখানে লং প্রয়োগ করেন সেটা করতে পারবেন, কিন্তু ব্যাকরণের দৃষ্টিতে যদি যথাযথভাবে আপনি এ, মানে ব্যাকরণের নিয়ম পালন করতে চান, তাহলে আসলে ওখানে লিট লকারই প্রয়োগ করা উচিত। ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম, আচ্ছা, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? তাহলে আমরা দেখলাম ধাতু, ধরুন একটা ধাতু আছে ভূ, তারপর হচ্ছে লট লকার বোঝাবার জন্য লট হবে, সেই লটের জায়গায় টিপ হবে। এবার নানান কাজ হয়ে ভূটা ভব হয়ে যায়, আর টিপের শুধু তি থাকে, দিয়ে ভবতি হয়। ঠিক আছে, তাহলে লটের স্থানে কিন্তু টিপ আসে। ঠিক আছে, সেই জন্যই দেখুন যখন বর্তমান কালার্থে টিপ হচ্ছে তখন সেই লকারটা বলা হচ্ছে লট লকার, যার অর্থ হচ্ছে আহ, বর্তমান। ঠিক আছে, লিট, এটার অর্থ কি, পরোক্ষ অনদ্যতন ভূতকাল, তার জায়গায় যে টিপ হয় সেটার অর্থ হচ্ছে কি
পরোক্ষ অনদ্যতন ভূতকাল। ঠিক আছে, তাহলে একটাই টিপ প্রত্যয়, সেটা 10টা লকারে হচ্ছে, কিন্তু তার আলাদা আলাদা অর্থ। কি করে হচ্ছে? কারণ লকারের অর্থ আলাদা। ঠিক আছে, টিপ প্রত্যয় কিন্তু টিপ্তাস ঝি সিপ্তাস থা মিব্বাস মাস, এই যে 9টা, এগুলোই কিন্তু টিপ প্রত্যয়। কিন্তু এই 9টা টিপ প্রত্যয়ী লটে হচ্ছে, এই 9টা টিপ প্রত্যয়ী লঙে হচ্ছে, এই 9টা প্রত্যয়ী লৃটে হচ্ছে। দেখুন, একই টিপ প্রত্যয় কিন্তু তাদের অর্থ পাল্টে যাচ্ছে। কি করে? কারণ সেই প্রত্যয়গুলো যখন বর্তমান কালে হচ্ছে তখন লট লকারের জায়গায় যেহেতু হচ্ছে, তাই তাদের অর্থ হচ্ছে তখন বর্তমান কাল। যখন এগুলো লিট লকারের উত্তর হবে তখন তাদের অর্থ হয়ে যাবে পরোক্ষ অনদ্যতন ভূতকাল। ঠিক আছে, যখন লিট লকার হবে তখন কি হবে? অদ্যতন ভূতকাল। যখন লুং লকার হবে তখন লিট হলে অদ্যতন ভবিষ্যৎকাল। যখন লুং লকার হবে তখন অদ্যতন ভূতকাল। বুঝতে পেরেছেন এখন একই টিপের কিভাবে নানান অর্থ হচ্ছে? যেহেতু লকারের অর্থ আলাদা আলাদা, আর লকারের জায়গায় যেহেতু টিপ হয়, তাই লট লকারের স্থানে যখন টিপ হবে, সেই লট লকারের স্থানে হচ্ছে যে টিপগুলো, তাদের অর্থ হবে বর্তমান কাল। ঠিক আছে, এইভাবে একই টিপ প্রত্যয় কিন্তু তাদের অর্থ চেঞ্জ হয়। বুঝতে পেরেছেন সন্দীপ বাবু আর পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই সোমনাথ বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। স্যার, এই হ্যাঁ, এই বলুন। যে স্যার আপনি বললেন স্যার লটে মানে টিপ প্রত্যয় সবে যোগ হচ্ছে, কিন্তু অর্থ পাল্টে যাচ্ছে। আর স্যার হ্যাঁ, রূপও পাল্টে যাচ্ছে, তো তো রূপটা কেন হ্যাঁ, পাল্টাচ্ছে? রূপটা পাল্টাচ্ছে। এবার লং লকারের ক্ষেত্রে ওই টিপের নানান বিশিষ্ট, মানে টিপ থেকে হয়তো তকারের পর যে ইকার, সেটা লোপ হয়ে যাবে লং লকারের ক্ষেত্রে। ঠিক আছে, বিধিলিং এর ক্ষেত্রে একটা একার যুক্ত হয়ে যাবে। এগুলো আবার লকারের ক্ষেত্রে বিশেষ বিশেষ কার্যবিধান করেছেন পাণিনি মুনি। ঠিক আছে, ওই জন্য টিপটা চেঞ্জ হয়ে গিয়ে কখনো লিটে অকার হয়ে যাচ্ছে, কখনো লোট লকারে দেখবেন তু, টিটাই তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ কি? পাণিনি মুনি আবার বিশেষ সূত্রের দ্বারা তি এর যে ইকার, সেটার জায়গায় উকার বিধান করে দিয়েছেন। এইভাবে উনি নানান কাজ করেছেন। ঠিক আছে, তাই প্রক্রিয়া দেখতে গেলে কিন্তু হিউজ প্রক্রিয়া আছে। একটা শুধু ভূ ধাতু থেকে কি করে ভবতী রূপ সাধন হচ্ছে, সেটা যদি দেখতে যান, অনেকটা প্রসেস আছে। ঠিক আছে, আপনাদের যদি এখন ওই প্রসেসগুলো বলা হয়, আপনারা লকার কি সেটাই গুলিয়ে ফেলবেন। ঠিক আছে, তাই প্রসেসে এখন আমরা ঢুকবো না। শুধুমাত্র একটা কথা জেনে রাখুন, পরস্ময় পদ ধাতুর ক্ষেত্রে ওই তিপ্তস ঝি সিপ্তস তা মিব্বস মাস, এই 9টা প্রত্যয়ই হচ্ছে, কিন্তু যেহেতু যখন লট লকারের ক্ষেত্রে হচ্ছে তখন ওই 9টারই অর্থ হবে বর্তমান কাল। যখন লিট লকারে হবে তখন ওই 9টারই অর্থ হয়ে যাবে লিট লকারে হলে ওই 9টারই অর্থ হয়ে যাবে পরোক্ষ অনদ্যতন ভূতকাল। লুট লকার হলে ওই 9টারই অর্থ হয়ে যাবে অনদ্যতন ভবিষ্যৎকাল। লৃট হলে অদ্যতন ভবিষ্যৎকাল। লোট হলে বিধি প্রভৃতি 6টা অর্থ। লং হলে অনদ্যতন ভূতকাল। বিধিলিং হলে বিধি প্রভৃতি 6টা অর্থ। আশীর্লিং হলে আশীর্বাদ অর্থ। লুং হলে হচ্ছে অদ্যতন ভূতকাল, আর লৃং হলে হচ্ছে ক্রিয়াতিপত্তি অর্থ। এইভাবে চেঞ্জ হবে। ওই 9টা প্রত্যয়, তাদেরই আবার আলাদা আলাদা অর্থ। আবার আত্মনেপদের ক্ষেত্রে ওই ত আতাম ঝ থাস আথাম ধ্বম ইড বহিমহিং, এই যে 9টা আত্মনেপদ প্রত্যয়, সেগুলোই এই 10টা লকারের ক্ষেত্রে হবে। কিন্তু যেহেতু লকারগুলোর অর্থ আলাদা আলাদা, ওই প্রত্যয়গুলোর অর্থও যখন যেই লকারে হবে তখন সেই অর্থই ওই প্রত্যয়গুলোরও হবে। বুঝতে পেরেছেন? তাহলে ধরুন একটা ছাঁচ, ঠিক আছে, সেই ছাঁচের মধ্যে একই মাটি। এখন ধরুন একটা দুর্গা ঠাকুরের ছাঁচ, সেখানে যখন ওই মাটির কাদাটা দেওয়া হলো তখন সেইটা দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হয়ে গেল। ঠিক আছে, সেরকম ভাবেই লট হচ্ছে লকার। যখন এই 9টা প্রত্যয় লট লকারের ছাঁচে ফেলা হলো তখন তাদের অর্থ হয়ে যাবে বর্তমান কাল। ঠিক আছে, লিড ধরুন একটা, আবার ধরুন একটা লক্ষ্মী ঠাকুরের ছাঁচ আছে, সেই লক্ষ্মী ঠাকুরের ছাঁচে যখন ওই একই কাদা ফেলা হবে তখন সেটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি হয়ে যাবে। ঠিক আছে, সেরকমই লিড হচ্ছে একটা ছাঁচ, সেখানে যখন ওই একই 9টা তিপ্তাস ঝি সিপ্তাস তা মিব্বাস মাস প্রত্যয় ফেলা হবে তখন তাদের অর্থ হয়ে যাবে লিটের যেটা অর্থ সেই রকম অর্থ হয়ে যাবে।
ঠিক আছে, এইভাবে প্রত্যয়গুলোর অর্থ চেঞ্জ হয়। বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ স্যার, হ্যাঁ। পঙ্কজ বাবু। স্যার হ্যাঁ স্যার, আমার মনে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে স্যার, এই যে স্যার 5টা তো আমরা মুখস্থ করেছি মোটামুটি, এই পরে যে আশলিং বা লুং, এই 5টা স্যার আপনারা বা অন্যান্য ব্যাকরণ যারা ছাত্র আছে তারা স্যার কখন মুখস্থ করে, স্যার কোন পর্যায়ে এটা মুখস্থ করে? মুখস্থ করেছিলাম এগুলো। বুঝতে পারেন কি বললেন স্যার? 1 বছর পড়ার পরই মুখস্থ করেছিলাম, মানে 9-এ পড়ার 10-এই মুখস্থ করেছিলাম এগুলো আমরা। আর যারা স্যার আমাদের মতো যারা সংস্কৃত থেকে আসেনি, ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, তারা স্যার কখন মুখস্থ করে? যে দ্বিতীয় মুখস্থ করে নাকি পরবর্তী দিকে মুখস্থ করে? না, এখন আপনি চাইলে মুখস্থ করতে পারবেন। ঠিক আছে, যেহেতু এখন আপনার বিশেষ সেরকম কিছু পড়ার নেই, এগুলো আপনি চাইলে মুখস্থ করতে পারেন, যেহেতু এখন আপনার লেভেল 2 চলছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? ততঃ পরম লকারস্য স্থানে পরস্মৈপদী ধাতোঃ আত্মনেপদী। প্রথমে ধাতুর পর লকার হয়, সেই লকারের জায়গায় প্রত্যয় হয়। ঠিক আছে, যেটা এতক্ষণ ধরে বলা হলো। এখন যদি আত্মনেপদ ধাতু হয় তাহলে আত্মনেপদ যে প্রত্যয় সেগুলো হবে, পরস্মৈপদী ধাতু হলে পরস্মৈপদ যে প্রত্যয় সেগুলো হবে। ঠিক আছে, এখন আমরা আত্মনেপদ প্রত্যয় কোনগুলো আর পরস্মৈপদ প্রত্যয় কোনগুলো সেগুলো দেখেছিলাম, তাও আর একবার দেখি। পরস্মৈপদ প্রত্যয় হচ্ছে তিপ্তঝি সিপথস্থা মিপবস মস। আত্মনেপদ প্রত্যয় হচ্ছে তা আতাম ঝা থাস আথাম ধ্বম ইট বহি মহিং। এখানে ব্র্যাকেটে যেগুলো লেখা আছে দেখবেন, ধাতুর পর এই প্রত্যয়গুলো যখন যুক্ত হয় এইটুকুই থাকে। ঠিক আছে, যেমন ধরুন গম ধাতুর পর তীপ প্রত্যয় যদি করা হয় গচ্ছাতি পাওয়া যায়। দেখুন তাহলে তীপের জায়গায় তীটা শুধু এখানে থাকছে, তাহা, গচ্ছা তাহা। গম ধাতুর মেন অংশ তাহলে হচ্ছে গচ্ছা, তার সঙ্গে এগুলো লাগান, গচ্ছাতি, গচ্ছা তাহা, গচ্ছন্তি, গচ্ছাসি, গচ্ছা থাহা, গচ্ছা থা, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। খাদ ধাতু ধরুন খাদতি, খাদা, এখানকার দিকটা স্যার আওয়াজ আসছে না স্যার। খাদাতি, খাদা, খাদাথা। তাহলে এক মিনিট একটু। স্যার আপনার কথা স্যার শুনতে পাচ্ছি না। আমিও তাই স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এবার শোনা যাচ্ছে। হুম হুম হুম। একটু ধরবেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখুন, গম ধাতুর মেন অংশ হচ্ছে গচ্ছা। ঠিক আছে, যখন গম ধাতু ধাতুরূপে প্রয়োগ করা হয় ধাতুরূপ হিসেবে, তখন গমের জায়গায় গচ্ছা এই এই রকম হয়ে যায়। তাহলে গচ্ছা আর তীপ, তার ব্র্যাকেটে যেটা আছে, এই তীপটা যখন ধাতুর সঙ্গে যোগ হয় শুধু তি যোগ হয়, তাই গচ্ছাতি। এখানে তাহা যোগ হয় শুধু, গচ্ছা তাহা, গচ্ছন্তি, গচ্ছাসি, গচ্ছাথহ, গচ্ছাথ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। যখন খাদ ধাতু ধরা হবে, খাদতি, খাদতহ, খাদন্তি, খাদসি, খাদথः, খাদথ, খাদামি, খাদাবহ, খাদামহ। वद ধাতু ধরলে वदति, वदतः, वदन्ति, वदसि, वदथः, वदथ, वदामि, वदावः, वदामः। पच धातु पचति, पचतः, पचन्ति, पचसि, पचथः, पचथ, पचामि, पचावः, पचामः। এইভাবে পরস্মৈপদ ধাতু হলে লট লকারে এইভাবে রূপগুলো হবে।
আত্মনেপদ হলে কি হবে, তয়ের জায়গায় তে হয়ে যায়, তাই সেবতে। আতামের জায়গায় এতে হয়ে যায় সেবেতে। ঝায়ের জায়গায় তে যোগ হয় শুধু, সেবন্তে। ঠাসের জায়গায় সেবসে। আথামের জায়গায় এথে, সেবেথে। ধ্বমের জায়গায় ধে, সেবধ্বে। সেবে। ইটের জায়গায় এ, সেবে। সেবাবহে, সেবামহে। লব ধাতু ধরুন, লভতে, লভেতে, লভন্তে। লভসে, লভেথে, লবধ্বে। লভে, লভাবহে, লভামহে। এদ ধাতু ধরুন, এধতে, এধেতে, এধন্তে। এধসে, এধেথে, এধধ্বে। এধে, এধাবহে, এধামহে। এইভাবে আত্মনেপদের ক্ষেত্রে রূপ হবে। ঠিক আছে, তাহলে এই তিপ্তস, বলুন। এই শব্দটার অর্থ কি স্যার? এদ ধাতুর অর্থ হচ্ছে বাড়া, বৃদ্ধি পাওয়া। বৃক্ষাহ এধাতে, গাছটি বাড়ছে। ঠিক আছে, তাহলে এইভাবে দেখুন, আত্মনেপদ প্রত্যয় হচ্ছে এই নটা, সেগুলো ধাতুর পদ যখন যোগ হবে, লট লকারে যোগ হলে বর্তমান কাল অর্থ হবে তাদের, লিট লকারে যোগ হলে তাদের পরোক্ষ অনদ্যতন ভূতকাল অর্থ হবে, লুং লকার হলে অদ্যতন ভূতকাল হবে, লং লকার হলে প্রত্যক্ষ অনদ্যতন ভূতকাল হবে, লিট হলে অদ্যতন ভবিষ্যৎ হবে, লুট হলে অনদ্যতন ভবিষ্যৎ হবে। এইভাবে এই প্রত্যয়গুলিরই অর্থ চেঞ্জ হবে কিসের ভিত্তিতে, লকারের ভিত্তিতে। ঠিক আছে, সেই জন্য প্রতিটা লকারে লকারে রূপ চেঞ্জ হয়, যেহেতু পাণিনি মুনি আবার ওই লকারে যখন এই প্রত্যয়গুলোর বিধান হবে বিশেষ বিশেষ নানান কাজ করে গিয়েছেন। ঠিক আছে, পরস্মৈপদী ভূ ধাতুর লট লকারে রূপ বলা হচ্ছে ভবতি, ভবতঃ, ভবন্তি। ভবসি, ভবথঃ, ভবথ। ভবামি, ভবাবহ, ভবামহ। ঠিক আছে, আচ্ছা, স্ক্রিনটা এখন আমার দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন আবার সকলে? হ্যাঁ স্যার, দেখতে পাওয়া যাচ্ছে। হুম। আচ্ছা, লট লকারের প্রয়োগে কিছু বাক্য, যেমন ধরুন, রামঃ অধুনা বিদ্যালয়ে ভবতি। রাম এখন বিদ্যালয়ে আছে। ত্বম অধুনা কুত্র ভবসি। তুমি এখন কোথায় আছো? ত্বম অধুনা কুত্র ভবসি। তুমি এখন কোথায় আছো? अहम अधुना संस्कृत संभाषण वर्गे भवामि। আমি এখন সংস্কৃত সম্ভাষণ বর্গে আছি। এখানে ভবামি কেন বলা হলো? কারণ অহম কর্তা হচ্ছে উত্তম পুরুষের একবচন, সেই জন্য ভবামি বলা হয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা বয়ম বলতাম তাহলে কি হতো? বয়ম অধুনা সংস্কৃত বর্গে, তারপর কি বলা হতো? বাবা মাহা। ভবা মাহা হতো, তাই তো? वयम अधुना संस्कृत वर्गे भवामः। यूयम कुत्र भवथ, তোমরা কোথায় আছো? यूयम कुत्र भवथ। यूयम এটা কোথাকার রূপ? মধ্যম স্যার পুরুষে দ্বিতীয়া। স্যার ইউ মধ্যম পুরুষ বহুবচন। কোন শব্দের রূপ ইউয়ম এটা?
স্যার ইউষ্মদ। হুম হুম আচ্ছা, তারপর উত্তরে কি দিচ্ছে? বয়ম আপি সংস্কৃত সম্ভাষণ বর্গে ভবামহ। আমরাও সংস্কৃত সম্ভাষণ বর্গে আছি। আচ্ছা, তারপর হচ্ছে ভূ ধাতুর লুং লকার। ভূ ধাতুর লুং লকার। অভূত, অভূতাম, অভূবন, অভূভু, অভূতম, অভূতা, অভূবম, অভূবা, অভূম। লুং লকার প্রয়োগ করে কিছু বাক্য: অদ্য প্রাতঃ সূর্যকিরণঃ অধিকঃ অভূত। দেখুন, অদ্যতন অতীতের কথা বলা হচ্ছে, আজ সকালে সূর্যের কিরণ অধিক ছিল। अद्य द्वौ छात्रौ विद्यालयस्य कक्षायाम् अभूताम्। বিদ্যালয়ে ক্লাসে আজকে দুজন মাত্র ছাত্র ছিল। দ্বৌ ছাত্রৌ অভূতাম। এখানে অভূতাম হচ্ছে প্রথম পুরুষ দ্বিবচন। যেহেতু ছাত্রৌ, দ্বৌ ছাত্রৌ প্রথম পুরুষের দ্বিবচন আছে, তাই এখানেও কি হলো? প্রথম পুরুষের দ্বিবচন করা হলো। তারপর त्वं प्रातः नववादने বিশ্ববিদ্যালয়স্য কার্যালয়ে অভূः। তুমি সকাল ৯টার সময় বিশ্ব ইউনিভার্সিটির অফিসে ছিলে। ঠিক আছে, ত্বম এটা যেহেতু মধ্যম পুরুষ একবচন, অভূः এখানেও মধ্যম পুরুষ একবচন। ঠিক আছে, ত্বম প্রাতঃ নববাদনে বিশ্ববিদ্যালয়স্য কার্যালয়ে অভূः। वयं চতুর্বাদনে অভ্যাস সত্রে অভূম। আমরা ৪টের সময় কোথায় ছিলাম? অভ্যাস সত্রে, ওয়ার্কশপে ছিলাম। वयं চতুর্বাদনে অভ্যাস সত্রে অভূম। यूयं कथं न অভ্যাস সত্রে অভূত। তোমরা কেন ছিলে না? তোমরা অভ্যাস সত্রে বা ওয়ার্কশপে কেন ছিলে না? তারপর হচ্ছে পরস্মৈপদী ভূ ধাতুর লিট লকার। পরস্মৈপদী ভূ ধাতুর লিট লকারের রূপ কিরকম হচ্ছে? বভূবা, বভূবতুঃ, বভূবুঃ, বভূবিথা, বভূবথুঃ, বভূবা, বভূবা, বভূবিবা, বভূবিমা। এটা হচ্ছে লিট লকারের রূপ, অর্থাৎ অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থ, ভূধাতুর অর্থ। যেমন পুরুষোত্তমঃ রামঃ সীতায়াঃ পতিঃ বভূব। পুরুষোত্তম রাম ছিলেন সীতার স্বামী। লক্ষ্মণঃ ভরতঃ রামস্য ভ্রাতরৌ বভূবতুঃ। এখানে যেহেতু প্রথম পুরুষের দ্বিবচন আছে, ১, ২ দ্বিবচন আছে, সেই জন্য বভূবতুঃ। লক্ষ্মণः ভরতः রামस्य ভ্রাতরौ বভূবতুঃ। युधिष्ठिरस्य बहवः भ्रातरः बभूवुः। যেহেতু বহুবচন আছে, বহবহ ভ্রাতরः সেহেতু বভূবুঃ। युधिष्ठिरस्य बहवः भ्रातरः बभूवुः। দেখুন, এখানে অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থে লেট লকারের এগুলো উদাহরণ। এরপর হচ্ছে লং লকার, অর্থাৎ অনদ্যতন ভূতকাল। অভবৎ, অভবতাম, অভবন, অভবঃ, অভবতম, অভবতা, অভবম, অভবাবা, অভবামা। উদাহরণ: মম পিতা হ্যः কৃষিক্ষেত্রে অভবৎ। আমার বাবা কাল মাঠে কাজ করছিল। ইউবাম কথম না কক্ষায়াম অভবতাম। তোমরা ক্লাসে কেন ছিলে না? অভবতম এটা হচ্ছে মধ্যম পুরুষ দ্বিবচন। ঠিক আছে, পিতামহः পরহ্যः বেলুড়মঠে অভবৎ। পিতামহ অর্থাৎ দাদু, পরহ্যः। আচ্ছা, এটা আপনারা জানেন তো, হ্যः, পরহ্যः, প্রপরহ্যः, অদ্য, শ্বঃ, পরশ্বঃ, প্রপরশ্বঃ। এটা জানেন সকলে ব্যবহার? হ্যাঁ স্যার, জানি এটা। হ্যাঁ স্যার। অদ্য মানে হচ্ছে আজ, গতকাল মানে হচ্ছে হ্যः, আগামীকাল মানে হচ্ছে শ্বঃ, গত পরশু মানে হচ্ছে পরহ্যः,
গত আগামী পরশু মানে হচ্ছে পরস্পহ, তার আগের দিন সেটা হচ্ছে প্রপরহ্যঃ, আর আগামী পরশুর পরের দিন হচ্ছে প্রপরস্পহ। তাহলে পরহ্যঃ মানে হচ্ছে কি আহ, আজকের থেকে দুদিন আগে পিতামহ দাদু কোথায় ছিলেন? বেলুড় মঠে ছিলেন। वयं ह्यः चतुर्वादने ক্রীড়াক্ষেত্রে अभवाम, আমরা কাল 4টের সময় খেলার মাঠে ছিলাম। ত্বম ह्यः প্রার্থনা সময়ে কুত্র অভূহু, ত্বম এটা যেহেতু মধ্যম পুরুষ একবচন, সেই জন্য এখানেও কি করা হলো, এখানে অভূহু নয় অভাবः হবে। এটা আমি ঠিক করে দেবো যখন আপনাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া। ত্বম ह्यः প্রার্থনা সময়ে কুত্র অভাবः, এটা হচ্ছে অনদ্যতন। এগুলো দেখুন প্রতিটা হচ্ছে আজকের অতীত নয়, সবগুলো হচ্ছে অনদ্যতন ভূতকাল। তারপর লিট লকার অর্থাৎ আজকের ভবিষ্যৎ, গমিষ্যতি গমিষ্যতঃ গমিষ্যন্তি, গমিষ্যসি গমিষ্যথঃ গমিষ্যথ, গমিষ্যামি গমিষ্যাবহ গমিষ্যামः। এখানে গম ধাতুর লিট লকার, যেটা হচ্ছে অদ্যতন ভবিষ্যৎকাল অর্থ হয়। যেমন যোগেন্দ্রः अद्य विद्यालयं गमिष्यति, যোগেন্দ্র আজ বিদ্যালয়ে যাবে। যোগেন্দ্রः নরেন্দ্রः চ বিদ্যালয়ं गमिष्यतः, যোগেন্দ্র এবং নরেন্দ্র দুজনে বিদ্যালয়ে যাবে। তে আদ্য রন্ধনম করিষ্যন্তি, তারা আজকে রান্না করবে। ইউয়াম আদ্য রন্ধনম করিষ্যথ, তোমরা দুজন আজকে রান্না করবে। আবাম আদ্য গানম করিষ্যাব, আমরা দুজন আজকে গান করব। করিষ্যাবা হচ্ছে এখানেও বিসর্গ লিখতে ভুলে গিয়েছি আমি। আবাম আদ্য গানম করিষ্যাবহ, এটা হচ্ছে মধ্যম উত্তম পুরুষ দ্বিবচন। वयम् अद्य विद्यालयस्य नाट्यानुष्ठाने अभिनयं करिष्यामः, আমরা আজকে বিদ্যালয়ের অনুষ্ঠানে নাটক করব। ইউবাম আদ্য পঠিষ্যতঃ, তোমরা আজকে দুজনে পড়বে। ঠিক আছে, পঠিষ্যতঃ এটা হচ্ছে মধ্যম পুরুষ দ্বিবচন। তাহলে এগুলো দেখুন সবগুলো অদ্যতন ভবিষ্যৎকালের উদাহরণ। এরপর হচ্ছে লুট লকার, মানে হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎকাল, আজকের ভবিষ্যৎ নয়, আগামীকালের যে ভবিষ্যৎ। গন্তা গন্তারৌ গন্তারः, গন্তাসি গন্তাস্থः গন্তাস্থা, গন্তাস্মি গন্তাস্পः গন্তাস্মः। ত্বম শ্বः বিদ্যালয়ং গন্তাসি, যেহেতু উত্তম মধ্যম পুরুষ একবচন তাই গন্তাসি। ত্বম গন্তাসি, তুমি যাবে, তুমি আগামীকাল বিদ্যালয়ে যাবে। অহম শ্বः বিদ্যালয়ং গন্তাস্মি, আমি আগামীকাল বিদ্যালয়ে যাব। আবাম সোমবাসরে বিশ্ববিদ্যালয়ং গন্তাস্মः, আমরা দুজন সোমবার বিশ্ববিদ্যালয়ে যাব। রামः শ্যামः ভূপেন্দ্রः চ পরস্পর বিদ্যালয়ং গন্ত, এটা যেহেতু প্রথম পুরুষ বহুবচন সেই জন্য গন্তারः প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, রামः শ্যামः ভূপেন্দ্রः চ পরস্পর বিদ্যালয়ং গন্তারः। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর यूयं रवीन्द्रनाथस्य जन्मदिवसे विद्यालयं गन्तास्था, তোমরা রবীন্দ্রনাথের জন্মদিনে বিদ্যালয়ে যাবে। প্রপরস্পহ বয়ম বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ম গন্তাস্মः, আগামী পরশু পরের দিন আমরা বিদ্যালয়ে যাব। अनेकः नयनः च प्रेक्षागृहं गन्तारौ,
হ্যাঁ, শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যেগুলো আমরা দেখছিলাম, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো সকলে? হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হুম। লুট লকার দেখা হলো। এরপর বিধি ইত্যাদির যা অর্থ সেগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে? বিধি মানে হচ্ছে প্রেরণ, তারপর নিমন্ত্রণ মানে হচ্ছে নিয়োগ কারণম। আমন্ত্রণম মানে হচ্ছে কামচারানুজ্ঞা। আমন্ত্রণম মানে কামচারানুজ্ঞা। অধিষ্ঠাহ মানে হচ্ছে, অধিষ্ঠ মানে কি বলা হয়েছিল? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, অধিষ্ঠ মানে কি বলা হয়েছিল? বড় কাউকে স্যার অনুরোধ, কোনো কাজের অনুরোধ করার জন্য যেটা বলা হ্যাঁ, হয় অদিষ্ট। বয়সে বড় কারোর কাছে সৎকার পূর্বক কোনো কাজ করবার জন্য অনুরোধ বা প্রেরণা। সম্প্রশ্ন মানে বলা হয়েছিল কোনো কিছু নিশ্চিত হওয়ার জন্য যে প্রশ্ন, অর্থাৎ এটা নাকি ওটা, এই রকম যে প্রশ্ন। প্রার্থনা, প্রার্থনা এই অর্থেও কি হয়? বিধিলিং লকার হয়। বিধিলিং লকারের উদাহরণ গম ধাতুর গচ্ছেত, গচ্ছেতাম, গচ্ছেয়ুঃ, গচ্ছেহে, গচ্ছেতাম, গচ্ছেতা, গচ্ছেয়ম, গচ্ছেবা, গচ্ছেমা। তার প্রয়োগে কিছু বাক্য। বিধি অর্থে বিধিলিং এর অর্থ উদাহরণ হচ্ছে ত্বম অদ্য বিশ্ববিদ্যালয়ম গচ্ছেহে, স্বর্গকামো যজেত। এই দুটো হচ্ছে বিধি অর্থের উদাহরণ, বিধিলিং লকারে বিধি অর্থের উদাহরণ। বিধি মানে কি? প্রেরণা বলা হয়েছিল বা আদেশ। তাহলে দেখুন, ত্বম অদ্য বিশ্ববিদ্যালয়ম গচ্ছেহে, তুমি আজকে বিশ্ববিদ্যালয় যাবে। এটা হচ্ছে কি? প্রেরণা দেওয়া, কাউকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রেরণা দেওয়া। আর স্বর্গকামো যজেত, অর্থাৎ যে স্বর্গ চায় সে যজেত, যজ্ঞ করবে। যে স্বর্গ চায় তার দ্বারা যজ্ঞ করা উচিত বা সে যজ্ঞ করবে। তাহলে এখানে যজেত মানে হচ্ছে কি? আদেশ। এখানে আদেশ অর্থে বিধিলিং লকার হয়েছে। ঠিক আছে? বা বিধি অর্থে এই দুটো জায়গাতে বিধিলিং লকার হয়েছে। গচ্ছেহে এখানে হচ্ছে মধ্যম পুরুষের এক বচন, যেহেতু ত্বম আছে। আর যজেত এটা হচ্ছে প্রথম পুরুষের এক বচন। তারপর নিমন্ত্রণ অর্থে বিধিলিং লকার উদাহরণ যেমন হচ্ছে ভবান শ্রাদ্ধে ভুঞ্জিত, তোমাকে শ্রাদ্ধে খেতে যেতে হবে। ঠিক আছে? তাহলে এটা অবশ্য কর্তব্যে নিয়োগ। তারপর হচ্ছে ভবান বিবাহে ভুঞ্জিতা, আপনি অবশ্যই বিয়েতে খেতে আসবেন। ঠিক আছে? নিমন্ত্রণ। তারপর আমন্ত্রণের উদাহরণ হচ্ছে কি? ভবান অত্র শয়িতা, আপনি এখানে থাকুন। ভবান শয়ন করুন। ভবান অত্র তিষ্ঠেত, আপনি এখানে থাকুন। এগুলো দেখুন, তাহলে জোর দিয়ে বলা হচ্ছে না। ঠিক আছে? যাকে বলা হচ্ছে তাকে একটা অপশন মাত্র দেওয়া হচ্ছে, হয় সে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তারপর অধিষ্ঠের উদাহরণ হচ্ছে ভবান মাম অধ্যাপয়েত, আপনি আমাকে পড়ান। ভবান মত পুত্রম পাঠয়েত, আপনি আমার পুত্রকে পড়ান। এগুলোতে সব কি হচ্ছে? মানে নিজেকে ছোট মনে করে
কোনো গুরুর কাছে বা শিক্ষকের কাছে পড়ানোর জন্য কি করা হচ্ছে? প্রার্থনা করা হচ্ছে। তারপর সম্প্রশ্নের উদাহরণ, কিম অহম ব্যাকরণম অধীয়া উত সাহিত্যম, আমি কি ব্যাকরণ পড়বো নাকি সাহিত্য পড়বো? কিম অহম ব্যাকরণম অধীয়া উত সাহিত্যম। তারপর কিম অহম অন্নম খাদেয়ম উত রুটিকাম, আমি কি অন্ন খাবো নাকি রুটিকা অর্থাৎ রুটি। প্রার্থনার উদাহরণ, অহম দরিদ্রः ধনম দদ্যাৎ, আমি দরিদ্রা আমাকে ধন দিন। অহম বিপদাপন্নঃ, আমি বিপদে পড়েছি। ত্বম কৃপাম কুরিয়াহ, তুমি কৃপা করো। এগুলো হচ্ছে সব প্রার্থনার উদাহরণ। তাহলে দেখুন বিধিলিঙ্গ, বিধি অর্থে বিধিলিঙ্গের উদাহরণ পাওয়া গেল, নিমন্ত্রণ অর্থে বিধিলিঙ্গের উদাহরণ পাওয়া গেল, আমন্ত্রণ অর্থে বিধিলিঙ্গের উদাহরণ পাওয়া গেল, অধিষ্ঠার্থে বিধিলিঙ্গের উদাহরণ পাওয়া গেল, সম্প্রশ্নার্থে বিধিলিঙ্গের উদাহরণ পাওয়া গেল, আর প্রার্থনার্থেও বিধিলিঙ্গের উদাহরণ পাওয়া গেল। তাই তো? স্যার বলছি কোনো স্ক্রিন শেয়ার করছেন না তো? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করা নেই? স্ক্রিন তো হ্যাঁ স্যার শেয়ার আছে করা আছে। আছে। স্যার আমি দেখতে পাচ্ছি স্যার। আমি দেখতে তাহলে পাচ্ছি না। তাহলে সোমনাথ বাবু আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে, কারণ উনি তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার নিমন্ত্রণ আর স্যার আমন্ত্রণ, হ্যাঁ, এই দুটো কি বাক্য দেখে বোঝা সম্ভব? আহ, সাধারণত কোনো অনুষ্ঠানে খেতে যাওয়া, ঠিক আছে, কিংবা কোনো কিছু দিতে বলা, এই রকম যখন বলা হবে, ঠিক আছে, সাধারণত খেতে যাওয়া অর্থই মানে খাওয়ার জন্য, ধরুন আপনাকে যদি নিমন্ত্রণ করা হচ্ছে মানে আপনাকে ধরুন প্রেরণ করা হচ্ছে, এরকম অর্থ যখন বোঝানো হবে তখন আপনি বুঝবেন সেখানে নিমন্ত্রণ অর্থ। কিন্তু ধরুন আপনি এখানে শুন কিংবা বসুন এরকম যখন অর্থ বলা হবে তখন আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ আপনাকে সেখানে প্রেসারাইজড করা হচ্ছে না। আবার কখনো কখনো হতে পারে শিক্ষক মহাশয় যদি ধরুন বললেন যে ত্বম অত্র তিষ্ঠেহে, তুমি এখানেই থাকবে, তাহলে তার মানে কি, সেটা হচ্ছে কিন্তু তখন আমন্ত্রণ নয়, নিমন্ত্রণ নয়, তখন সেটা হচ্ছে বিধি। কারণ শিক্ষক মহাশয় তখন কি করছেন, আদেশ দিচ্ছেন। আদেশ অর্থ হয়ে গেলেই বিধি অর্থে বিধিলিঙ্গ হয়ে যাবে তখন। ঠিক আছে, এগুলো আপনাকে বাক্য কোন কনসেপ্টে প্রয়োগ করা হচ্ছে সেটা দেখে বুঝতে হবে, কোন কনটেক্সটে বাক্য প্রয়োগ করা হচ্ছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন। স্যার সম্প্রশ্নটা কি বুঝেছেন? স্যার? সম্প্রশ্ন মানে ওটাই আমি বললাম যে, মানে ধরুন কনফিউশন কোনো জায়গায় হয়েছে, সেখানে আপনি কনফিউশনটা মেটাতে চাইছেন। আপনার সামনে ভাত আর রুটি দুটোই রাখা আছে, দিয়ে আপনাকে বলা হচ্ছে তোমার জন্য যেটা সেটা খাও। এখন আপনি কি জিজ্ঞাসা করবেন, আহাম রুটিকাম খাদেয়াম উতা অন্নাম, আমি ভাত খাবো না রুটি খাবো, কোনটা তো বলেনি আপনি। ঠিক আছে, তাহলে আমি ভাত খাবো না রুটি খাবো, এই যে প্রশ্ন, এটাকে বলা হচ্ছে সম্প্রশ্ন। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, বিধিলিঙ্গের উদাহরণ দেখা হলো। এরপর আশীর্লিঙ্গের উদাহরণ, যেমন ধরুন আপ্যাত, আপ ধাতু পাওয়া, লাভ করা অর্থ, আপ্যাত, আপ্যাস্তাম, আপ্যাসুহু, আপ্যাহা, আপ্যাস্তাম, আপ্যাস্তা, আপ্যাসম, আপ্যাস্পা, আপ্যাস্পা। আশীর্লিঙ্গ লকার প্রয়োগ করে কিছু উদাহরণ, যেমন হচ্ছে সজ্জনঃ চিরম জীব্যাৎ, যেই ব্যক্তি সৎ ব্যক্তি তিনি চিরকাল বেঁচে থাকুন। চিরম জীব্যাৎ, চিরকাল বেঁচে থাকুন। একটু ধরবে না, এক মিনিট।
একটুখানি ওয়েট করুন, একটা সমস্যা হয়েছে, আমি 1 মিনিটের মধ্যে আবার হ্যাঁ, শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি।
হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি।
শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হুম আশীর্লিং লকারের উদাহরণগুলো তাহলে আমরা দেখি। সজ্জনাহ চিরম জিব্যাত, যেমন আপ্যাত সেরকমই জিব্যাত। এটা তাহলে প্রথম পুরুষের একবচনের রূপ, ঠিক আছে, যেটার অর্থ কি সজ্জন ব্যক্তি বা সৎ ব্যক্তি চিরকাল বেঁচে থাকুন বা থাকুক, তাহলে এটা হচ্ছে আশীর্বাদ অর্থ। তবে সুখম ভূয়াত, তোমার সুখ হোক। এখানেও দেখুন যেহেতু সুখম এটা প্রথম পুরুষের একবচনে আছে, ভূয়াত এখানেও প্রথম পুরুষের একবচন করা হলো। ত্বম বীর প্রসবা ভূয়াহ, তুমি বীর প্রসব হও, অর্থাৎ তোমার থেকে বীর সন্তান জন্মলাভ করুক, এটাও একটা আশীর্বাদ। এখানে ত্বম যেহেতু মধ্যম পুরুষ একবচন, তাই ভূয়াহ মধ্যম পুরুষ একবচন। তব মঙ্গলম ভূয়াৎ, তোমার মঙ্গল হোক, আশীর্বাদ অর্থ আছে, সেই জন্য আশীর্লিং লকার ভূয়াৎ। দুঃখম মা ভূয়াৎ, দুঃখ যেন না হয়। দীর্ঘায়ুহু ভূয়াৎ, দীর্ঘায়ু যেন হয়। এইগুলোর জন্য এখানে সব আশীর্লিং অর্থ, আশীর্বাদ অর্থ আছে বলে আশীর্লিং লকারে প্রয়োগ করা হয়েছে। তারপর হচ্ছে লোট লকার। আপনতু আপ ধাতুরই লোট লকার। আপনুতাত রূপ হয় আপনতু, আপনুতাম, আপনবন্তু, আপনোহি, আপনুতম, আপনুতা, আপনবানি, আপনবাব, আপনবামা। এখানেই তিনটে রূপ হয়, আপনুতাত, আপনুতাদ, আপনতু, আপনুতাত, আপনুতাদ, আপনোহি। ঠিক আছে, এই দুটো রূপ দেখুন, প্রথম দুটো দুটো করে চারটে রূপ আছে, এগুলো একই দুটোর ক্ষেত্রেই, এই রূপগুলোতে চেঞ্জ আছে, আপনতু এখানে আপনোহি। ঠিক আছে, এবার বিধিলিং লকার প্রয়োগ করে কিছু উদাহরণ, যেমন বিধি অর্থে বিধিলিং লকার। ত্বম অদ্য বিশ্ববিদ্যালয়ম গচ্ছ স্বর্গ কাম যজাতাৎ। এখানে শুধু দেখুন, ওখানে বিধিলিং লকারের যে রূপ ছিল গচ্ছেত, ঠিক আছে, ওর জায়গায় এখানে এই গচ্ছেহি ছিল, ওখানে এখানে যজাতাৎ করে দেওয়া হলো, এখানে গচ্ছ করে দেওয়া হলো। ভুনাক্তু, ঠিক আছে, ভবান শ্রাদ্ধে ভুনাক্তু, ভবান বিবাহে ভুঞ্জাতু, এখানে ভুঞ্জিতা নয় ভুঞ্জাতু হবে, এটা আমি ভুল করে ভুঞ্জিতা। সাহানৌ আবতু, সাহানৌ ভুনাক্তু। এগুলোতে সব দেখুন নিমন্ত্রণের উদাহরণ। ঠিক আছে, আমন্ত্রণের উদাহরণ কি? ভবান অত্র শ্বেতাম, ভবান অত্র তিষ্ঠতু। ওই একই উদাহরণ, শুধু ওখানে বিধিলিং এর যে রূপগুলো ছিল তার জায়গায় এখানে লোটের রূপগুলো বসানো হয়েছে। ভবান মাম অধ্যাপয়তু, ওখানে কি ছিল? অধ্যাপয়েত। ভবান মৎপুত্রম পাঠয়েত ছিল ওখানে, এখানে পাঠয়তু করা হয়েছে, কারণ এটা লোট লকার। আর লোট লকারের রূপ কিরকম সেটা এখানে দেখানো হয়েছে, আপনতু, আপনতাম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কিমহম ব্যাকরণম অধিয়ানি, এখানে অহমটা যেহেতু উত্তম পুরুষ এক বচন, তাই আপনবাণী হচ্ছে। ঠিক আছে, অধিয়ানি হচ্ছে এখানে। কিম অহম অন্নম খাদানি উত রুটিকাম, अहम दरिद्रः धनं ददातु, अहम বিপদাপন্নः ত্বম কৃপাং কুরু। এগুলোতে দেখুন সব লোট লকার। ওখানে দাদিয়াত ছিল, এখানে দাদাতু করা হয়েছে, এখানে কুরিয়াহা ছিল, ওখানে এখানে কুরু, যেহেতু এগুলো সব লোট লকার। আর আশীর্বাদ অর্থে লোট লকারের উদাহরণ শুভম ভবতু, মঙ্গলম ভবতু, আরোগ্যম লভতাম। লব্ধাতু যেহেতু আত্মনেপদ, তাই লভতাম এরকম রূপ হচ্ছে। ঠিক আছে, এগুলো সব লোট লকারের উদাহরণ। লিং লকারে কি? অভবিষ্যৎ, অভবিষ্যতাম, অভবিষ্যান, অভবিষ্যাহ, অভবিষ্যতম, অভবিষ্যতা, অভবিষ্যম, অভবিষ্যাব, অভবিষ্যামা। এগুলো সব লুং লকারের উদাহরণ। ঠিক, সরি, লিং লকার। লিং লকারের কিছু উদাহরণ, এটা আমরা দেখে নিয়েছি ক্রিয়াতিপত্তি অর্থ কি। যেমন সুবৃষ্টি চেত অভবিষ্যৎ, যদি ভালো বৃষ্টি হতো, তদা সুভিক্ষম অভবিষ্যৎ, ভালো ভিক্ষা পাওয়া যেত। তাহলে এর দ্বারা কি সূচিত হচ্ছে? ভালো বৃষ্টি হয়নি, তাই ভালো ভিক্ষা পাওয়া যায়নি। यदि सः पुस्तकानि अपठिष्यत्, যদি সে বই পড়তো, তর্হি জ্ঞানী অভবিষ্যৎ, তাহলে জ্ঞানী হয়ে যেত। কিন্তু যেহেতু বই পড়েনি, তাই সে মূর্খ, এটা বোঝা যাচ্ছে এই বাক্যে। यदि বর্ষশতম অজীবিষ্যম, যদি 100 বছর আমি বাঁচতাম, তদা ইতোপি বহূনি সুকার্যানি আকরিষ্যম, তাহলে
এর থেকেও আরো অনেক ভালো কাজ করতাম। ঠিক আছে, যদি বাঁচতাম 100 বছর, তাহলে যা কাজ করেছি সেগুলো তো ভালো, তার থেকেও আরো ভালো কাজ করতাম। ঠিক আছে, এগুলো হচ্ছে সব লিং লকারের উদাহরণ। ঠিক আছে, তাহলে এই উদাহরণ এবং অর্থ বিষয়ে সমস্ত কিছু সকলে বুঝতে পেরেছেন? কারো কিছু জিজ্ঞাসা কিংবা প্রশ্ন ইত্যাদি? স্যার বলছি, এই যেগুলো স্যার আজকে পড়ালেন স্যার, হুম স্যার গতকালও স্যার এইগুলোই আলোচনা হয়েছিল, মানে হুম বলছি এগুলো স্যার কিভাবে আমাদেরকে, মানে কোন জায়গাগুলো আর কি, মানে কি পড়তে হবে স্যার? এই যা যা আলোচনা করলেন সমস্তই কি মানে মুখস্থ করতে হবে? এই এতগুলো স্যার, আসিল লিঙ্ক, তারপর স্যার লিং, মানে অনেকগুলোই রূপ আছে স্যার, 10টা লকার, হ্যাঁ সব হ্যাঁ রূপগুলোর কি রূপ মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, যে কোনো একটা ধাতুর পরস্ময় পদের, যে কোনো একটা ধাতুর আত্মনেপদের পদের রূপ। আর স্যার পরীক্ষায় যে প্রশ্ন আসবে স্যার, এই রূপগুলো থেকে প্রশ্ন আসতে পারে না স্যার? না, পরীক্ষায় রূপ থেকে প্রশ্ন আসবে না, এমনি নর্মাল যেগুলো বলা হলো সেখান থেকেই প্রশ্ন। বা প্রশ্ন বুঝতে কোথাও অসুবিধা এরকম যদি কিছু থাকে তাহলে করতে পারে। স্যার আপনি বললেন স্যার একটা ধাতুর রূপ মুখস্থ করতে হবে, কিন্তু স্যার এখানে তো 10টি গণ আছে এর। হ্যাঁ, স্যার প্রতিটা গণের একটা একটা যে কোনো ধাতুর 10টা লকার, মানে টোটাল 10টা গণের হয়তো 10টা করে, 10টা আত্মনেপদ ধাতু, 10টা পরস্মৈপদ ধাতু, 20টা ধাতুর 90টা করে রূপ, মানে রূপ মুখস্থ করতে হবে আপনাদের। ওটা করতেই হবে, কিছু করার নেই, ওটুকু তো করতেই হবে। ঠিক আছে, ভুয়াদিগণের একটা পরস্মৈপদী ধাতুর, একটা আত্মনেপদী ধাতুর 10টা লকারের রূপ। ঠিক আছে, তারপর ওখানে 90 90 180, এইভাবে 10টা গণ, মানে হচ্ছে 1800টা রূপ মুখস্থ করতে হবে। সহজ তো, আপনি মনে হচ্ছে কঠিন, ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি করুন। ঠিক আছে, আমি এখন আপনাদের সামনে একটা স্লাইড ধরছি, যেখানে আমি আপনাদের জন্য কিছু ধাতুরূপের কালেকশন করে রেখেছি। দাঁড়ান একটুখানি দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। এখানে দেখুন, ভুয়াদিগণীয় ভূধাতুর 10টা লকারের রূপ আমি আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছি। তারপর অদাদিগণীয় অধাতুর 10টা লকারের রূপ সংগ্রহ করা আছে। জোহত্যি আদিগণীয় রূপ এখানে 10টা লকারে করা আছে। এরপর হচ্ছে দ্বিবাদিগণীয়। দ্বিবাদিগণীয় প্রথম যে দীপ ধাতুর, তার 10টা লকারের রূপ করা আছে।
স্বাদিগণীয় সুই ধাতুর রূপ 10টা লকারে করা আছে। তুদাদিগণীয় 10টা লকারে রূপ করা আছে। এরপর হচ্ছে রুধাদিগণীয় 10টা গণে রূপ করা আছে, 10টা লকারে রূপ। তনাদিগণীয় 10টা লকারে রূপ করা আছে। ক্রিয়াদিগণীয় ধাতুর 10টা লকারে রূপ করা আছে। আর চূড়াদিগণীয় ধাতুর 10টা লকারে রূপ করা আছে। আমি এখানে আপনাদের পরস্ময় পদের 10টা গণের প্রতিটা গণের একটা করে ধাতুর পরস্ময় পদের রূপ সংগ্রহ করে রেখেছি। ঠিক আছে? আপনাদের কি করতে হবে? আত্মনেপদের রূপগুলো প্রতিটা গণের এক একটা করে আত্মনেপদী ধাতুর রূপ আপনাদের লিখতে হবে, লিখে মুখস্থ করতে হবে। দেখবেন মানে সামঞ্জস্য আছে, প্রতিটা যে আলাদা আলাদা এক রূপ, ঠিক আছে, কোন সেরকম না, মিল খুঁজে পাবেন অনেক রূপের সঙ্গে। ঠিক আছে? স্যার এই যে আমি স্যার আমরা স্যার যেটা বলি ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি হুম ভবতঃ এটা স্যার একটা গণ, যার জন্য এর হুম রূপগুলো এরূপ। আবার স্যার গৃহনাতি হুম গৃহনীতা গৃহ- গৃহ্ণাতি। হ্যাঁ, গৃহান্তি, এটা কি স্যার অন্য গণ? তাই জন্য স্যার রূপের মানে লট লকারেরই রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা গণের পার্থক্যের কারণে। হুম 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 এটা গণের পার্থক্যর কারণেই হয়। এবার ওই গণীয় যত ধাতু, সেই গণীয় ধাতুর কিন্তু রূপ আলাদা আলাদা হবে না, সব রকম, সব দেখবেন একই রকম লাগছে। আর কারো কিছু প্রশ্ন? স্যার এর কি কোনো বললেন স্যার সামঞ্জস্য আছে, তো স্যার হুম এগুলো পড়ার তার কি জন্য কোনো টেকনিক আছে? স্টাডি মেটেরিয়ালের মধ্যে আমি আপনাদের কিছু লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, টেকনিক আছে, সেটা আমি লিখে দেবো স্টাডি মেটেরিয়ালে। ঠিক আছে? আমি আজকে আপনাদের স্টাডি মেটেরিয়ালটা শেয়ার করব না, ঠিক আছে, আমি কালকে করব। কিছু জিনিস অ্যাড করার আছে, আর যেগুলো আমি মিস্টেক মানে একটু ভুল করে লিখে ফেলেছি, সেগুলো একটু ঠিক করে দেবো। ঠিক আছে? আজকে ওগুলো যেটা ঠিক করে। স্যার আজকে যেটা বলুন পাঠ বলুন। হলো সেটা স্যার গতকালের স্টাডি মেটেরিয়ালে নাই, মানে গতকাল যেটা পাঠিয়েছিলেন ওখান থেকেই হলো না স্যার পড়ানোটা? হ্যাঁ, ওখান থেকেই হয়েছে, কিছু ভুল আছে তো আমি ওগুলো কারেকশন করে আরেকবার পাঠাবো পুরোটা। ঠিক আছে? পঙ্কজ বাবু সব বুঝেছেন? স্যার চেষ্টা করছি স্যার, মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু মাথা ঘোরাচ্ছে আপনাদের এটাই। একবার দেখতে হবে। আহ, মানে না দেখলে পারবেন না, কারণ জিনিসটা একটু অড। এটা হয়তো আপনারা আহ, মানে আগে এতটা ডিপলি আপনাদের পড়ানো হয় না তো। ঠিক আছে? সেই জন্য একটু হয়তো কঠিন লাগবে। তো একবার দেখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের সব মনে থেকে যাবে। ঠিক আছে? কারণ খুবই কঠিন যে তা কিন্তু নয় এগুলো, তাই তো নাকি? হ্যাঁ স্যার, খুব কঠিন হলে স্যার আপনারা কিভাবে পেরেছেন বা অন্যরা সংশ্লিষ্টরা কিভাবে পারে স্যার? এটা বুঝতে পেরেছি স্যার। সেই, হুম, আসলে আমাদের এই জিনিসগুলো শেখানো হয় না কোথাও, কঠিন বলে কেউ শেখায় না। উম, বলাই বাহুল্য যে শেখানোর সাহস পায় না অনেকে, কারণ খুবই তো একটা অল্প সময়ের মধ্যে সিলেবাসের মধ্যে এগুলো শেখানো হয়ে ওঠে না। আমাদের যেহেতু আমরা তিনজন মিলে পড়াচ্ছি, অল্প অল্প করে ডিটেলস পড়ানো, আর ব্যাকরণ বিষয়গুলো সেই বিশেষ করে আমাকে শেখাতে বলা হয়েছে আপনাদের। সেই এই ডিপ ডিপ জিনিসগুলো ঠিক করে বলছি, ঠিক আছে, বাচ্চা পরিবর্তন, তারপর এখানে আপনাদের এই যে বিভক্তি শেখানো হলো,
এখানে স্যার আপনার কথা ক্লিয়ার কেটে আছে। স্যার আপনার কথাগুলো তারপর কেটে কেটে হচ্ছে আসছে স্যার। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে সাধারণত এই জিনিসগুলো তো মানে আমাদের খুব একটা চর্চার মধ্যে রাখা হয় না, কারণ এগুলো একটু ডিটেলস বিষয়। আর আমাকে বিশেষ করে আপনাদের মানে ব্যাকরণের যেগুলো খুঁটিনাটি জিনিস সেগুলো শেখানোর কথা বলা হয়েছে, ঠিক আছে? সেই জন্য আমি একটু যেগুলো শেখানো হয় না কিন্তু অবশ্যই জানা উচিত সংস্কৃতের ছাত্র হিসেবে, সেই জিনিসগুলো শেখাবো, ঠিক আছে? এখনো আপনাদের দ্বিকর্মক ধাতু নিয়ে একটা জিনিস আমি শেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো অনেক জিনিস শেখার আছে এখনো। প্রত্যয়, এরপর মোটামুটি আমাদের কারক, বাচ্য পরিবর্তন, কারক বিভক্তি, বাচ্য পরিবর্তন, পদ কি, শুভ বিভক্তি কি, তিং বিভক্তি কি। দেখুন এইভাবে মানে আমরা অল্প অল্প করে পড়তে পড়তে অনেক কিছু পড়েছি কিন্তু, ঠিক আছে? পদ কি, তারপর হচ্ছে আপনার বর্ণ কি, ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি। ভাষা কাকে বলে দেখেছি, বিভক্তি কাকে বলে দেখেছি, শুভ বিভক্তি কি, তিং বিভক্তি কি, তারপর হচ্ছে শুভ বিভক্তি কতগুলো কি কি, তিং বিভক্তি কতগুলো কি কি, পরস্ময় পদ প্রত্যয় কোনগুলো, আত্মনেপদ প্রত্যয় কোনগুলো, কারক বিভক্তি, ঠিক আছে? বাচ্য পরিবর্তনের মধ্যে কর্তরি কর্মণি ভাবে, এখানে ধাতুর যে 10টা লকার, সেই লকারগুলোর অর্থ ডিটেলসে দেখেছি। ধাতুর গণ কি কি, সেই গণের নামকরণ কিভাবে হয়েছে সেগুলো দেখেছি, ঠিক আছে? আহ বিধি প্রভৃতি যে অর্থে বিধিলিঙ্গ লকার হয়, সেখানে বিধি প্রভৃতি যে অর্থ সেগুলোর অর্থ কি সেগুলো দেখেছি। লিঙ্গ লকার যে ক্রিয়াতিপত্তি অর্থে হয়, ক্রিয়াতিপত্তি মানে কি সেটা দেখেছি। এবার কিন্তু আমরা মানে দেখতে দেখতে অনেকগুলো জিনিস শিখেছি, এমন নয় যে আমরা প্রতিদিন একই জিনিস পড়ছি, ঠিক আছে? তা কিন্তু নয়, আমরা কিন্তু অনেকটা শিখেছি। এরপর যেই জিনিসগুলো আছে এগুলো আমরা একদিনে হয়তো 6টা 7টা প্রত্যয় পড়ে নিতে পারবো চাইলেই, ঠিক আছে? প্রত্যয় কঠিন না, কিন্তু এই জিনিসগুলো একটু জেনে শুনে বুঝে শেখার জিনিস ছিল, সেই জন্য এগুলো একটু আগে থাকতে পড়ানো হলো আপনাদের, ঠিক আছে? এরপর সহজ সহজ বিষয় আসবে, প্রত্যয় আসবে, তোয়া প্রত্যয়, তুমন প্রত্যয়, লিয়প প্রত্যয়, যেগুলো আপনারা শিখেছেন আগে। ক্ত প্রত্যয়, ক্তবতু প্রত্যয়, সত্যি প্রত্যয়, সানজ প্রত্যয়, এই সমস্ত প্রত্যয় দেখবো। কৃত প্রত্যয় কিছু দেখবো, তব্য, অনিয়র প্রভৃতি। লিউট প্রত্যয়, তারপর হচ্ছে আপনার দ্বিকর্মক ধাতু দেখবো, এই সমস্ত জিনিসগুলো আর আমরা দেখবো, ঠিক আছে? এরপর বলুন, পড়ানো, আমার পড়ানো খুব কঠিন কিংবা বোঝার মতো না এরকম কোনো ব্যাপার নয় তো? সব জায়গায় ক্লিয়ার হয় তো আপনাদের? স্যার আপনার পড়ানোর স্টাইলটা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগে আপনি অনেক কিছু বললেন। আমি বলতে চাচ্ছিলাম এরকম যে আপনি যখন প্রথম শুরু করলেন মানে একদম ইজি ভাবে শুরু করলেন, ধীরে 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 আপনি সহজ থেকে কঠিনতর বিষয়ে যাচ্ছেন। এটা একটা হ্যাঁ, চমৎকার বিষয়। যদি এগুলো না আমরা আগে যদি আগে ক্লাসে না করতাম স্যার, তাহলে আজকের এই বিষয়গুলো আমাদের কাছে একদম পুরা মানে মাথা ঘুরে যেত, কিছু বুঝতে পারতাম না আজকে, যা ক্লাসগুলো করা না হতো। তো খুব ভালো লাগছে স্যার, চমৎকার। স্যার আমি একজন আমি টিচার, আমরা চাইও, টিচার। আমি আমার মানে ইন্টেনশনও এটা যে আপনাদের সহজ বিষয় যেগুলো আপনারা জানেন সেগুলো একবার মাথার মধ্যে আহ, মানে ঘাটিয়ে দিয়ে তারপর কঠিন বিষয়গুলো তুলে ধরার। না হলে কি হয়, কঠিন বিষয়গুলো আমি চাইলেই একবারে প্রথমে বাচ্য পরিবর্তন শুরু করতে পারতাম, ঠিক আছে? কিন্তু সেই বাচ্য পরিবর্তন শেখাতে গেলে আপনাদের ধাতুর রূপ বোঝাতে হতো, লট লকার কি, লং লকার কি, এখন আমাকে সেইগুলো ওখানে মাঝখানে ধরতে হতো, ঠিক আছে? কিন্তু যেহেতু আমি ওগুলো প্রথম থেকে স্টেজে স্টেজে আপনাদের শিখিয়ে যাচ্ছি, দেখবেন আমি যেগুলো শেখাচ্ছি, আগে যেটা শেখাচ্ছি তার সঙ্গে কিন্তু পরে যেটা শেখাচ্ছি তার একটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে? আমি এইভাবেই শেখানোর চেষ্টা করছি। যেখানে আপনাদের খুব কঠিন মনে হবে বলবেন, কিন্তু সোমনাথ বাবু আপনাকেও বলছি, যেখানে কঠিন মনে হবে, বুঝতে পারছেন না, কিংবা হয়তো মনে হচ্ছে যে আমি যেটা বোঝাচ্ছি সেটা ঠিকঠাক নয়, ঠিক আছে? এরকম হলে অবশ্যই বলবেন। এমন নয় যে আমি আহ, সত্যি কথা বলতে কি আমি পড়াচ্ছি আপনাদের, কিন্তু আমি এখনো মানে আপনারা যে স্যার স্যার বলেন, স্যার হবার যোগ্যতা আমার এখনো নেই, ঠিক আছে? আপনারাও শিখছেন, আমিও পড়াতে পড়াতে শিখছি, দুজনেই শিখছি। এরপর এখানে কঠিন যদি লাগে কিংবা কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও ভুল যদি বলে ফেলি, আপনারা বলবেন, ঠিক আছে? কারণ আপনাদের শেখাতে শেখাতে আমি নিজেও শিখছি। বুঝতে পেরেছেন সোমনাথ বাবু?
হ্যাঁ স্যার, কিন্তু স্যার আপনার ভুল, আমরা স্যার, আমি তো স্যার ধরতেই পারবো না, আমি তো স্যার সংস্কৃত সম্বন্ধে মানে না, ভুল ভুল ইন দ্য সেন্স, মানে আমি পুরোপুরি তথ্য ভুল সেরকম বলছি না, মানে হয়তো আগে যেটা বললাম সেটা অন্য সময় যখন বলছি আবার অন্য রকম বলছি, এরকম। ঠিক আছে। স্যার আমি আসলে মানে বাংলাদেশে কোর্স করেছি, তো আমি একজন টিচার খুঁজছিলাম যে যারা অনেক ভালো জানে বা ভালো পড়াতে পারে। আমার বাংলাদেশে আমার মানে ওনারা ভালো পড়িয়েছেন, কিন্তু মানে এখানে ক্লাস করার পরে আপনাদের তিনজন পড়াচ্ছেন, মনে হচ্ছে যে একদম মনের মতো পেয়েছি স্যার। আমি ধন্য আপনাদেরকে পেয়ে। আচ্ছা, আপনি কি বাংলাদেশেই থাকেন এখন? হ্যাঁ স্যার, আমি বাংলাদেশ ঢাকায় থাকি স্যার। ঢাকাতে থাকি, নবাবগঞ্জ থানা, গোবিন্দগঞ্জ আমার গ্রাম। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। শিক্ষক আচ্ছা থাকি প্রাইমারি আচ্ছা। স্কুলে, সাথে শিখছি। ওখানে কি সংস্কৃত পাঠ্যপুস্তক আছে? হ্যাঁ স্যার, না এখানে স্যার আমরা যেমন আমার হাতের কাছে আমরা পাই, এই উদ্বোধন প্রকাশনার সে প্রকাশিত হয়েছে ব্যাকরণ কণিকা, তারপর হচ্ছে আপনার এই ব্যাকরণ কৌমুদী, হ্যাঁ এগুলো আছে হ্যাঁ। আমার কাছে। আচ্ছা, আপনি পড়ান, ছাত্রদের কি পড়ানো হয় ওখানে সংস্কৃত? না, বাংলাদেশের ছাত্রদের পড়ানো হয় না। যারা ইচ্ছা করে হ্যাঁ তারা বিভিন্ন আমার মতো যারা শিখতে চায় তারা খুঁজে বের করে তারপরে হচ্ছে ওরা শিখতে পারে, তবে তারা অ্যাভেলেবল না স্যার বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো ইন্টারন্যাশনাল, ওখানে কি সংস্কৃতের কোনো কোর্স ইত্যাদি হয়? হ্যাঁ স্যার, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স আছে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কৃতের কোর্স আছে, তবে এখানে ছাত্র অনেক কম, এখানে অনেক কম ভর্তি হয়। হুম হুম হুম। যারা ভর্তি হয় হয়তো আমাদের ভারতীয় যারা ওখানে গিয়ে আছে, কিংবা যারা পূর্বে হয়তো আগে ভারতে থাকতো এখন ওখানে গিয়ে থাকে, সেই সমস্ত স্টুডেন্টরাই ওখানে ভর্তি হবে সম্ভবত। ভালো তবে এটা লাগছে। কত কম স্যার? হ্যাঁ স্যার, বলুন খুব ভালো বলুন। আছে। এটা কত কম বাংলাদেশে আমাদের। হুম হুম। সে তো অবশ্যই। আপনাদের বাংলাদেশে কি বলবো, আমাদের ভারতের ভাষা, তাই ভারতেই সেরকম কদর নেই। দেখুন না, এত সুন্দর কোর্স স্বামীজির বাড়ি থেকে চালানো হয়, কজন ভর্তি হচ্ছে এখানে। নোটিশ তো সার্কুলেট ভালোই হয়, ঠিক আছে, আগ্রহ কেউ দেখায় না সেরকম। আমাদের এখানে, আপনাদের ওখানে নেই, আপনারা যেচে শিখছেন। আমাদের এখানে সংস্কৃত কোর্স আছে, কত কলেজ ইউনিভার্সিটিতে নানান ডিগ্রি পাওয়া যাচ্ছে সংস্কৃতে, কিন্তু তাও মানে ওই সংস্কৃত পড়ছে কিন্তু বাংলায় উত্তর লিখে পাস করে যাচ্ছে, এরকম ভাবে আহ, চলছে। ঠিক আছে, সংস্কৃত পড়ে যে সংস্কৃত উত্তর লিখবে এরকম মানুষ ভারতবর্ষেও কিছু কিছু, মানে একদম বাছাই করা কলেজ ইউনিভার্সিটি ছাড়া বাকি সব জায়গায় কিন্তু বাংলা, কিংবা যেখানে হিন্দি প্রসিদ্ধ সেখানে হিন্দি, অন্যান্য আঞ্চলিক ভাষাতে উত্তর লিখে এইভাবেই পাশ করা হয়। ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি যেটা আমাদের আছে ভারতে, তারপর হচ্ছে আপনার, আরেকবার ধরবেন একটু, হ্যাঁ। হ্যাঁ, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি কিংবা সংস্কৃত কলেজ, আমাদের ইউনিভার্সিটি, তিরুপতি আছে, এই সমস্ত জায়গাগুলো ছাড়া বাকি জায়গায় কিন্তু সংস্কৃতে সেইভাবে উত্তর লেখা কিংবা পড়া এগুলো আমাদের এখানেও হয় না। ঠিক আছে, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয়। একবার ধরবেন। স্যার সংস্কৃত ভাষায় উত্তর বলতে কি স্যার, সংস্কৃত আহ মানে একটু হরফে, একটু মানে ওয়েট করুন, একটু দেবনাগরী ওয়েট করুন। হরফে লেখার কথা বলছেন না স্যার? দেবনাগরী হরফের সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজটাও সংস্কৃত ইউজ করতে বলছেন, মানে ব্যাকরণ বা সংস্কৃত ভাষাতেই লিখে উত্তর করার কথা বলতে। হ্যাঁ, বলুন সোমনাথ বাবু, কি বললেন? হ্যালো। হ্যাঁ স্যার, আপনি বললেন না স্যার যে সংস্কৃত ভাষায় উত্তর, মানে বেশিরভাগ জায়গাতে বাংলায় উত্তর লিখে দেওয়া হয়। হুম হুম। তো বাংলা বলতে কি স্যার, বাংলা হরফে কথা বলছেন না স্যার? দেবনাগরী হরফে লেখা হয় না, সেটার জন্য স্যার। দেবনাগরী ভাষা বাংলা হরফ তো হয়ই, ঠিক আছে,
কখনো কখনো আবার বাংলা ভাষা বাংলা হরফ, সেটাও হয়। আর স্যার আরেকটা ইউনিভার্সিটির নাম বললেন, সেন্ট্রাল কি ইউনিভার্সিটি স্যার, ওটা কি হয়? সংস্কৃত ইউনিভার্সিটি, ওটা তো মানে ওদের তো বিরাট, মানে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া প্রায় সব রাজ্যেই 18টা না কটা 12টা না কটা ক্যাম্পাস আছে ওদের, এক একটা রাজ্যে। ওরা তো খুব সুন্দর কাজ করছে, ওখানে তো সব সংস্কৃতি পঠন পাঠন ইত্যাদি সমস্ত কিছু হয়। ঠিক আছে, কিন্তু আপনারা যেহেতু এখানে এসে পৌঁছেছেন, আমাদের কর্তব্য আপনাদেরকে যতটা আমরা জানি ততটা আপনাদেরকেও শেখানো, এবং আপনারাও শিখে চেষ্টা করবেন শুধু নিজেদের মধ্যে না রেখে কখনো যদি সুযোগ হয় কারোর সঙ্গে শেয়ার করার, কিংবা কাউকে একটু সংস্কৃত শেখানো। ঠিক আছে? কারণ একটা জিনিস আমরা বুঝেছি, শিখে যতটা না শেখা হয় তার থেকে কাউকে শেখাতে গেলে একটু বেশি শেখা হয়। কারণ যখনই আপনি শেখাতে যাবেন তখন আপনি যেটা শিখেছেন সেটা একদম পরিপক্ক হতে হবে, না হলে কিন্তু আপনি শেখাতে পারবেন না। শেখাতে গিয়ে আপনি বারবার হোঁচট খেয়ে পড়বেন যে এখানটা কি ওখানটা কি রকম। সেই জন্য যতটা পারবেন ভালো করে শিখে নিন, এবং পরে সুযোগ এলে অবশ্যই কাউকে শেখাবেন। ঠিক আছে? সংস্কৃত কখনোই নিকৃষ্ট কোনো জিনিস নয়। আগেকার দিনে সংস্কৃত প্রচলিত ছিল, আঞ্চলিক ভাষা হিসেবেও প্রচলিত ছিল। এখনো কর্ণাটক ইত্যাদি রাজ্যে কিছু জায়গা আছে যেখানে সংস্কৃতে কথোপকথন হয়। সাধারণ মানুষ, যারা গ্রামের মানুষ, তারাও সংস্কৃতে কথা বলে। ঠিক আছে? তো সেই হিসেবে দেখতে গেলে সংস্কৃতকে আমাদের সকলেরই, সবাই মিলে একটু মানে যেইভাবে দেখা হয় তার থেকে অন্য দৃষ্টিতে দেখে শ্রদ্ধা সহকারে পড়ে যেগুলো শেখানো হচ্ছে কিংবা পড়ানো হচ্ছে সেগুলো অবশ্যই ভালো করে শিখে নেওয়া উচিত। ঠিক আছে? আপনার যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হলে আজকের ক্লাস আমরা ঠিক আছে, আর কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। স্টাডি মেটেরিয়ালটা আজকে না দিয়ে আমি কালকে দেবো আপনাদের। ঠিক আছে? ধন্যবাদ সকলকে। নমস্কার।